বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নে বাধা দেওয়ার অপচেষ্টায় স্বাধীনতা বিরোধীরা। ষড়যন্ত্রকারীদের থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি। ফরিদপুরে নিজের দাদি ও ফুপুকে কুপিয়ে হত্যা যুবকের। বাঁচাতে গিয়ে প্রতিবেশী নিহত, আহত আরও একজন। জানা যায়নি হত্যাকাণ্ডের কারণ, অভিযুক্ত পলাতক। নতুন মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিকেলে প্রথম ইউনিটের ফুয়েল লোডিং কার্যক্রম শুরু। 2027 সালেই পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা। কোনো ট্রেন দাঁড়ায় না বিদায় এখানে কোনো টিকিটও দেয় না ওরা। কোনো কাজে আসে না, কোনো উপকারী আমাকে হইতেছে না। গাজীপুরে শত কোটি টাকায় বানানো স্টেশনে থামে মাত্র একটি ট্রেন। বরাদ্দ 22টি টিকিট। রেল স্টেশন যেন কর্মীদের বসতবাড়ি। অবকাঠামোগত ত্রুটি কারণ বলছে কর্তৃপক্ষ। এবং পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। রাশিয়ার সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ। তেহরানের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প, জানালো হোয়াইট হাউস। ভোরের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়ন কাজে বাধা দেওয়ার অপচেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। দেশ গঠনে এই চক্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে যশোরে জনসভায় তিনি বলেন, বিএনপি জুলাই হত্যাযজ্ঞের বিচার চাইলেও স্বৈরাচারদের ক্ষমা করে দিয়েছিল একটি দল। সরকার প্রধান বলেন, দেশের আর কাউকে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল হাসানের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবার যশোরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজারো মানুষের শুভেচ্ছায় সিক্ত তারেক রহমান। জনসভার মঞ্চে বিএনপির নেতাকর্মী সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের দাবি বাস্তবায়নই সরকারের অগ্রাধিকার। ইনশাআল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব, যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। তারেক রহমান বলেন, বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়ন কাজে বাধা তৈরি করছে স্বাধীনতা বিরোধীরা। বিএনপি জুলাই হত্যাযজ্ঞের বিচার চাইলেও অভ্যুত্থানের পরপরই স্বৈরাচারদের ক্ষমার ঘোষণা দিয়েছিল একটি দল। এই দেশের কিছু সংখ্যক মানুষ আছে, তারা একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তারা আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। 5 তারিখে পরে বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? আমরা কয়েকদিন আগে দেখেছি ফ্যাসিবাদের দোসরদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে জায়গা, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তিকারীরা আর দেশের শান্তি বিনষ্ট করতে পারবে না। দেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না বলেও কড়া বার্তা দেন তারেক রহমান। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। এবং বিভিন্ন রকম জুজিবুরির ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। জুলাই সনদের প্রতিটি অক্ষর সংসদে পাশ করা হবে বলে জানান সরকার প্রধান। যশোরের মানুষের ভাগ্য উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। একই সাথে বললেন, তার সরকার সারা দেশে উন্নয়নের সুষম বণ্টনে বিশ্বাসী, গড়তে চান আকাঙ্ক্ষিত বাংলাদেশ। প্রতিশ্রুতির বাস্তবায়নে জনগণের সমর্থন চাইলেন তিনি। ইমরুল হাসান, সময় সংবাদ, যশোর। এর আগে যশোরের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব দেবে জনগণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাটা উলুশি খালের পুনঃখনন কাজ উদ্বোধন করেন তারেক রহমান। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল হাসানের আরও একটি রিপোর্ট। দখলে দূষণে মৃতপ্রায় প্রান্তিক জনপদের খালগুলোকে প্রাণ ফেরাতে এক সরকার প্রধানের নিরন্তর অভিযাত্রা। হাতে কোদাল তুলে নিয়ে যেন বাবার পদাঙ্কই অনুসরণ করেই প্রতিশ্রুতির বাস্তবায়নের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
1976 সালে যশোরের শার্শায় উলুশি খাল উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 5 দশক পর সেই খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের খাল কাটা কর্মসূচি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, ইতিহাসের পুনর্জাগরণ। জিয়াউর রহমানের হাত ধরে যে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল এই অঞ্চলে, খাল পুনর্খননের ফলে উলুশির মানুষ বিশ্বাস করে এই উদ্যোগ আবারও তাদের জীবন বদলে দিবে, ফিরে আনবে হারানো সমৃদ্ধি। পরে সুধী সমাবেশের প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি বিভ্রান্তির রাজনীতি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষ তার জবাব দিবে। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলন নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল। এখনো আবার সেই ভূত আরেকজনের কাঁধে গিয়ে আসর করেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি চিনিমিনি খেলতে চায়, ইনশাল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দেবে। জুলাই সনদ ও গণভোট নিয়ে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করেন তারেক রহমান। পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় ধৈর্য ধরার আহ্বান জানান। কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে, তারা সকল কর্মসূচি ব্যাঘাত হবে। এই বিশৃঙ্খলারা যদি আশকারা পায়, প্রিয় ভাই বোনেরা, জনগণের কর্মসূচি ব্যাহত না হয়, সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। মেয়েদের অবৈতনিক শিক্ষার ডিগ্রি পর্যন্ত করার ঘোষণা দেন সরকার প্রধান। বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তার সরকার। শীঘ্রই এলপিজি কার্ড চালু করা হবে বলেও জানান তিনি। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব সরকার থেকে, যাতে করে তারা আরো উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব। পরে যশোর 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে তার সরকার। যেটিকে আমরা বাস্তবায়নের চেষ্টা করব, সেটি হচ্ছে প্রিভেনশন। আমি যদি প্রথমেই দেশের মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে যেটি হবে, যারা অসুস্থ হবে সেই মানুষগুলো যখন হাসপাতালে আসবে, স্বাভাবিকভাবেই তারা এক বেটার চিকিৎসা পাবে, তাদের জন্য সকল ফ্যাসিলিটি বেটার দেওয়া সম্ভব হবে। দেশের মানুষের জন্য বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের ইমরুল হাসান, সময় সংবাদ, যশোর। আগামী সপ্তাহ থেকে কমে আসবে লোডশেডিং, তবে জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে 5 বছরে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সিপিডির আলোচনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরও জানান, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল আমদানিতে বাড়তি খরচ পৌঁছেছে $2 বিলিয়ন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ডিজেল এলপিজি সংকটে যখন শিল্পে ব্যাহত হচ্ছে উৎপাদন, তখন একই কারণে বন্ধের পথে দেশের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো, যার প্রভাবে বেড়েছে লোডশেডিং। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা। সিপিডি আয়োজিত সভায় সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান অংশীজনরা। এইচআরসি কোডের একটা ইস্যু আছে। আই থিংক ব্যাটারিতে এইচআরসি কোডটা সিম্পলিফাইড না। আমাদের আইআরসির গ্যারান্টিটা আজকে পর্যন্ত উই আর ওয়ার্কিং অন ইট ফর লাস্ট 2 ইয়ার্স, আমরা এটার অ্যাপ্রুভাল পাচ্ছি। আলোচনায় অংশ নিয়ে বিডা চেয়ারম্যান জানান, আগামী বাজেটে ব্যাটারির উৎপাদন ও আমদানি পর্যায়ে দেয়া হবে শুল্ক সুবিধা। স্মল স্কেল ব্যাটারি যেগুলো ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের জন্য ট্যাক্স ব্রেক দেওয়ার কোনো লজিক নাই, বিকজ এটা আমাদের বাংলাদেশে আমরা প্রডিউস করতে পারি। যেগুলো একদম বড় ইন্ডাস্ট্রিয়াল স্কেল বেস, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা ট্যাক্স ব্রেক দেওয়ার চেষ্টা করব। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য আছে জানিয়ে জ্বালানি মন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই কমবে লোডশেডিং। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। এরই মধ্যে জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া আছে 56,000 কোটি টাকা। এই ক্রাইসিসে আমাদের প্রায় $2 বিলিয়ন বেড়ে গেছে তেল ইম্পোর্ট করতে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।
পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে বাংলাদেশ। নতুন মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিকেলে শুরু হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের ফুয়েল লোডিং কার্যক্রম। ঐতিহাসিক এই আয়োজনে থাকবেন মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমেট ডিজি ও IAEA এর প্রতিনিধি। ফুয়েল লোডিং কার্যক্রম শুরুর পর ধাপে ধাপে তা চালুর পথে এগোবে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে লোডিং প্রক্রিয়া সফল হলে শুরু হবে বাণিজ্যিক উৎপাদনের ধাপ। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের গৌরবের সাক্ষী পাবনার রূপপুর। নির্মাণযজ্ঞের বহু স্তর পেরিয়ে অবশেষে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরুর জন্য প্রস্তুত প্ল্যান্টটির প্রথম ইউনিট। বিকেলে শুরু হতে যাচ্ছে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম লোডিংয়ের আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে পা রাখবে বাংলাদেশ। জ্বালানি লোডিং কার্যক্রম ও পরীক্ষামূলক কিছু ধাপ পেরিয়ে আগস্টের মাঝামাঝি রূপপুর থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশায় নীতি নির্ধারকরা। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে পুরোদমে উৎপাদনে আসতে পারে 1200 মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট। In between 15 and 21st of August এর মধ্যে আল্লাহ চাই তো আমরা 300 megawatt দিতে পারবো এবং another 2 months time we'll try to raise it to 500 megawatts and end December or first week of January 2027 এ আমরা 1000 plus megawatt আল্লাহ চাই তো ন্যাশনাল গ্রিডে দিব ইনশাআল্লাহ। 2 ইউনিট পুরোপুরি উৎপাদনে আসলে রূপপুর যোগান দেবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। নীতি নির্ধারকরা বলছেন প্রথম ইউনিটের পর পুরোদমে চলবে দ্বিতীয় ইউনিটকে উৎপাদনে আনার প্রক্রিয়া। সব মিলিয়ে 2027 সালে পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে রূপপুর, আশা নীতি নির্ধারকদের। যদি এটা আমরা 2400 মেগাওয়াট বলছি, বাট আমরা মনে হয় 2200 মেগাওয়াট পর্যন্ত আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারবো। আমরা আই থিঙ্ক অ্যারাউন্ড 10% কভার করবো। এতে অলমোস্ট 2 কোটি লোকের সুবিধা দিতে পারবো, ডেটস দিতে পারবো আমরা। প্রথম ইউনিটে ফুয়েল লোডিং উপলক্ষে বিকেলে প্রকল্প এলাকায় থাকছে বিশেষ আয়োজন। এতে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিকাচেভ, আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসেও ভিডিও বার্তা দেবেন গুরুত্বপূর্ণ এই মাইলফলক অর্জনের আনুষ্ঠানিকতায়। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে তিনি জানান 30 এপ্রিলের পর সারা দেশে সমন্বিত অভিযান চালানো হবে। বলেন অবৈধ সীসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে রয়েছে। আমরা আমাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নাই। ফরিদপুরে একই পরিবারের 2 জন সহ 3 জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাতে সদর উপজেলার আলিয়াবাদে এই ঘটনা ঘটে। আকাশ মোল্লা তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় 2 জন প্রতিবেশী ঠেকাতে গেলে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। অপর আরেকজন আহত হয়েছেন। হত্যার পর পালিয়ে গেছে আকাশ। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে, তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি হত্যাকাণ্ডের কারণ। নিজের দাদি ও ফুপুকে কুপিয়ে হত্যা করেছে যুবক, এমন খবরে উঠানে ভিড় জমে গেছে এলাকাবাসীর। স্বজনদের আহাজারিতে ভারী চারপাশ। ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজার এলাকার আকাশ মোল্লা তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ সময় 2 জন প্রতিবেশী ঠেকাতে গেলে তাদের একজনকেও কুপিয়ে হত্যা করে আকাশ। অপর আরেকজন আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুনছি আমার মারে খুবাইছে, একটু কি জানি আমার মারে আমার নানি রে ওই পিছন তাই সেরে যাই খুব মার দিছে কাবলটি কাবলকে ওরা আমি গেছিল আর আমি আমার পিছে তাকাই যে ও আমার খুব ধরে আমি অফিস থেকে ওখানে কি আমার ধরে মারি ফেলছে মানছি। ওর এমনি মাথায় একটু সমস্যা আছে, দীর্ঘদিন যাবত ওষুধ খায়,
তাই লাস্ট 15-20 দিন ওর ওষুধটা ছিল না আর কি, যার জন্য ওর মেন্টালিটি প্রবলেম হয়েছিল। পুলিশ জানায় হত্যার পর পালিয়ে গেছে আকাশ, তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘাতককে আটক করা যায় না, তবে সে যেহেতু মানসিক বেকারগ্রস্ত, সে আগে ইতিপূর্বে যে একটা টিবি হাসপাতালে, ফরিদপুর টিবি হাসপাতালে চাকরি করতো, তাকে মানসিক বেকারগ্রস্ত দিকে টিবি হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অব্যাহতি। আমাদের সকল অভিযান অব্যাহত আছে। আমরা এই থানা পুলিশ, জেলা পুলিশ এবং ডিবি টিম আমরা যৌথভাবে ঘাতককে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। সময় সংবাদ, ফরিদপুর। জেল খাটার অভিজ্ঞতা নিতেই ফুল বিক্রেতা শিশুকে ছুরিকাঘাতে হত্যা, লাশ ফেলে দেয় পরিত্যক্ত বাড়ির ময়লার স্তূপে। নারায়ণগঞ্জের ফতুল্লার এই ঘটনায় কিশোর গ্যাংয়ের 6 সদস্যকে হেফাজতে নেওয়ার পর ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ। 18 এপ্রিল হঠাৎ নিখোঁজ নারায়ণগঞ্জের ফতুল্লার ভাসমান ফুল বিক্রেতা 11 বছরের শিশু হোসাইন। 5 দিন পর ইন্দ্রাকপুর ব্যাংক কলোনির পরিত্যক্ত বাড়ির ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয় অর্ধগলিত মরদেহ। থানায় মামলার পর এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যে আরও 5 জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, জেল খাটতে কেমন লাগে এমন অভিজ্ঞতা থেকেই ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয় শিশুটিকে। তারা সবাই একসাথে আড্ডা মারে এবং গাঁজা সেবন করে জেল খাটতে কেমন লাগে, এই কৌতূহল থেকে তারা চিন্তা করে যে কাউকে হত্যা করলে জেল খাটা যাবে। তো সেই প্রেক্ষিতেই তারা এই শিশু হোসেনকে বেছে নেয় এবং এই হত্যার একটা নির্মম হত্যার তারা সংঘটন করে। পলাতক আরও এক কিশোরকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রায় 100 কোটি টাকা খরচে বানানো হয়েছে আধুনিক রেল স্টেশন, অথচ সারাদিনে থামে একটি মাত্র ট্রেন। কাজে না লাগায় বিলাসবহুল স্টেশনটি বসতবাড়ি হিসেবে ব্যবহার করছেন রেলকর্মীরা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, অবকাঠামোগত ত্রুটির কারণে পূর্ণাঙ্গ সেবা দেওয়া সম্ভব নয়। বলছি গাজীপুরের হাইটেক সিটি পার্ক রেল স্টেশনের কথা। একে রাষ্ট্রীয় অর্থের চরম অপচয় আখ্যা দিয়ে রেলের অনিয়ম ঠেকাতে এখন থেকেই সরকারকে নজরদারির আহ্বান বিশ্লেষকের। নাজমুস সালেহের প্রতিবেদন। নির্মাণশৈলী, নান্দনিকতা আর আধুনিকতায় এটিকে উন্নত বিশ্বের কোনো ভবন বলেই মনে হবে। সুরম্য এই ভবনটি গাজীপুরের হাইটেক সিটি পার্ক রেল স্টেশন। দৃষ্টিনন্দন এই রেল স্টেশনের নির্মাণ ব্যয় সব মিলিয়ে প্রায় 100 কোটি। প্রতিদিন গাজীপুর, টঙ্গী, সাভারের শিল্পাঞ্চল ও উত্তরবঙ্গের 10 থেকে 15 হাজার যাত্রী পরিবহনের উদ্দেশ্য নিয়ে 2018 সালে যাত্রা শুরু করে এই স্টেশন। অথচ শুনশান নীরব পড়ে আছে বিশাল এই স্থাপনা। টিকিটের জন্য আসছে কিন্তু কোনো ট্রেন দাঁড়ায় না বিদায় এখানে কোনো টিকিটও দেয় না ওরা। আমি টিকিট কাটার জন্য আসছিলাম, কাউন্টার বন্ধ, আমি ঘুরে যাচ্ছি। স্থানীয়রা বলছেন, বিপুল চাহিদা থাকলেও সারাদিনে থামে একটি মাত্র ট্রেন, বরাদ্দ মাত্র 22টি টিকিট, ফলে কাজে আসছে না বিলাসবহুল এই স্টেশন। কোনো কাজে আসে না, কোনো উপকারী আমাকে হইতেছে না। এখানে একটা বিনোদন কেন্দ্রের মতো হয়ে গেছে। প্রতিদিন মানুষ বিকালবেলা এসে ভিড় করে, টিকটক ভিডিও বানায়। কাজে না লাগায় আধুনিক টিকিট কাউন্টার, ভিআইপি বিশ্রামাগার, উন্নত সিগন্যাল কক্ষ আর রিলে রুমে বসবাস করছেন রেলের মাঠ কর্মীরা। দায়িত্বরতরা বলছেন, আধুনিক এই স্টেশনের মাসিক পরিচালন ব্যয় 5 থেকে 7 লাখ টাকা, অথচ আয় নেই তেমন। রেলের কাজ করে তার জন্য আমাদের এখানে থাকার জন্য দিচ্ছে আর কি। বক্স এবং মাউথপিস সবগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা ব্যবহার হচ্ছে না শুধু গাড়ি স্টপেজের কারণে। রেলের বাণিজ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক বলছেন, অবকাঠামোগত ত্রুটির কারণে স্টেশনটি পূর্ণাঙ্গ সেবা দিতে সক্ষম নয়। ঢাকা অভিমুখী যেটা প্ল্যাটফর্ম সংলগ্ন একটা লেভেল ক্রসিং গেট আছে, আবার টাঙ্গাইল প্রান্তে ওইদিকে একটা ব্রিজ আছে ছোট, তো যার ফলে এখানে কিন্তু যে ক্লিয়ারিং স্ট্যান্ডিং লেংথ যেটুকু থাকার কথা এইটা কিন্তু রাখা সম্ভবপর হচ্ছে না। একে রাষ্ট্রীয় অর্থের চরম অপচয় আখ্যা দিয়ে রেলের অনিয়ম ঠেকাতে এখন থেকেই সরকারকে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকের। সরকারকে আসলে আমি বলবো যে আসলে আমাদের মূল্যায়ন করতে হবে, কেন ভুল হলো উত্তরটা তাদের কাছে জানতে হবে। নাহলে এই যে জনগণের পকেট কাটা, অর্থের অপচয় এবং ঋণগ্রস্ত একটা প্রতিষ্ঠান, এইভাবে আসলে বাংলাদেশ রেলওয়ে চলতে পারে না। অবকাঠামোতে বিপুল বিনিয়োগ হলেও গত 12 বছরে বন্ধ হয়ে গেছে শতাধিক লোকাল, মেইল ও কমিউটার ট্রেন।
সারা দেশে এই মুহূর্তে বন্ধ রয়েছে 130টি প্রয়োজনীয় রেল স্টেশন, অথচ সেগুলো মেরামতের উদ্যোগ না নিয়ে বানানো হয়েছে বিপুল পরিমাণ অর্থ খরচ করে এমন বিলাসী স্টেশন, যা কোনো কাজেই আসছে না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেলের এমন অপরিকল্পিত ব্যয়ের ফলেই ঘুরতে বসেছে এই প্রতিষ্ঠান। নাজমুস্তালিহি, সময় সংবাদ, গাজীপুর, কালিয়াকৈর। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন করে একটি স্বতন্ত্র বগি অ্যাসেম্বল উপকারখানার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন এই পরিকল্পনাটিতে রয়েছে প্রাথমিক সক্ষমতা যাচাই পর্যায়ে। কারখানা পরিদর্শন করে এ কথা জানিয়েছেন রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। ওয়ার্কশপের ক্যাপাসিটি বাড়ানোর জন্যই এখানে একটা স্টাডি করা হয়েছে যে এখানে কি কি করা দরকার, কি কি করার স্কোপ আছে। আমাদের এখানে জায়গার প্রয়োজন আছে অনেক, সেই জায়গা ব্যবহার করে যেটুকু আছে আমরা হয়তো সক্ষমতা ম্যাক্সিমাম 3 গুণ করা যাবে, সেই ধরনের একটা আইডিয়া আমাদের যে কনসালটেন্ট কাজ করতেছে তারা আমাদেরকে দিল। সেটাই আমরা এডিবির সাথে আমরা আলোচনা হলো যে আমরা সক্ষমতা বাড়াইতে পারবো প্রায় 3 গুণ। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা কৃষি আর হস্তশিল্পের সম্ভার এবার প্রবৃদ্ধি ধরে রাখার ঢাল ও শক্তিতে পরিণত করতে চায় সরকার। ফলে সরকারের ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট পরিকল্পনা বাস্তবায়নে ব্যাংকগুলোর উপর থাকছে স্থানীয় পণ্য উৎপাদনে অর্থায়ন ও বাজারজাত করার গুরু দায়িত্ব, যা ক্রান্তিকালে বৃহৎ অর্থনীতিতে অক্সিজেন যোগানের একমাত্র ভরসা। সিলিয়া সুলতানের রিপোর্ট। রবীন্দ্রচন্দ্র সরকারের আঙুলের ভাঁজে ভাঁজে সাজানো 40 বছরের স্মৃতি থেকে আমার বয়স যে সময় 12 বছর হয়েছে, সেই সময় থেকে আমি কাজ করা শুরু করছি। সে স্মৃতির পথ ধরে হাঁটতে হাঁটতে ধীরেনচন্দ্র সরকারের বাড়িটা কিছুটা দূর। আগে প্রতিবেশীর মতো সহশিল্পীকে পাওয়া যেত ঘরের উঠোনে, এখন মাঠ পেরোতে হয়, কারণ 5 ঘন্টার কাজের মূল্য 50 টাকা। ফলে ধীরেনের পরের প্রজন্ম আর বাবার পেশায় পা বাড়ায়নি। বিক্রি করলে এখন মাত্র 50 টাকা, খুব কষ্টভাবে চলতে হয়। মানিকগঞ্জের ঘিওরের গ্রামে গ্রামে বাঁশ বেতের শিল্প। শ্রীবাড়ি, ঋষিপাড়ার বেতে তৈরি পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে এখন 8টি দেশে রপ্তানি হয়। সাটুরিয়ায় তাঁতের শাড়ি, লুঙ্গি, সিল্ক, এন্ডি সিল্ক আর মন ভরানো মনপুরা। ঘরের দুয়ারে নকশি কাঁথার ফোড় আর বিরুরিয়ার শঙ্খশিল্প। হরিরামপুরের ঝিটকার গাছিদের হাজারি গুড়ের সুগন্ধ এখানে অপ্রতিম। এমন দেশের আনাচে কানাচে ধানের মাঠ ছাড়াও কৃষকের ছোট উঠোন বড় অর্থনীতিতে অক্সিজেনের যোগানের এখন একমাত্র ভরসা। এই লোকগুলোকে আমরা কিভাবে সাপোর্ট দেবো? এদেরকে তো সবসময় বঞ্চিত করা হয়েছে, অর্থনৈতিক প্রোগ্রামে কোনো সময় আসে নাই, কিন্তু এদেরকে সমর্থন দিলে এদের প্রোডাক্টগুলোর দামও বেড়ে যাবে। বাংলাদেশের শৌখিন শিল্পের চাহিদা রয়েছে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের বাজারে। 2022 থেকে 23 অর্থ বছরে 29.75 মিলিয়ন মার্কিন ডলারের হস্তশিল্প রপ্তানি করেছে বাংলাদেশ। করোনাকালে যখন সব স্থবির, তখন রপ্তানির 50%ই ছিল হস্তশিল্প। অথচ সরকার ঘোষিত প্রণোদনা সুবিধায় অবহেলিত এ খাতের মানুষ। তবে এবার নিজেদের টিকিয়ে রাখতে গ্রামগঞ্জের বিশেষ ও বৈচিত্র্যপূর্ণ শিল্প ও পণ্য বিশ্ববাজারে তুলে ধরার দায়িত্ব নিচ্ছে ব্যাংকগুলো। এক ধরনের অভিভাবকত্ব নিয়ে ওখানে কি করে ওই পার্টিকুলার পণ্যের যে উদ্যোক্তা বা উৎপাদক তাদের কাছে যেন আমরা ব্যাংকিং সুবিধাগুলো দিতে পারি, যাতে তারা গ্লোবাল মার্কেটেও ঢুকতে পারে, লোকাল বড় মার্কেটে ঢুকতে পারে। বিপণনের যে প্রসেস আছে সেখানেও অর্থায়ন করা হবে এবং ভ্যালু চেইন ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার জন্য অর্থায়ন করা হবে। অর্থাৎ ব্যাংকিং চ্যানেলটাকে আমরা ব্যবহার করব, এর মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতির সাথে যাতে এই প্রোডাক্টগুলো সম্পৃক্ত হয়। মানিকগঞ্জের ঘিওরের প্রতিটি ঘরেই একসময় শিল্পী ছিল। এই মুহূর্তে মাত্র 20%-এরও কম শিল্পী নিজেদের স্থানীয় যে শিল্প সেটিকে টিকিয়ে রেখেছে। সরকারের ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট অর্থাৎ একটি গ্রাম একটি পণ্য প্রকল্প যদি বাস্তবায়ন এবং সফল হয়, সেক্ষেত্রে শুধুমাত্র স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি অথবা অর্থনৈতিক গতিশীলতাই আসবে না, একই সঙ্গে শিল্প এবং শিল্পীও বাঁচবে। পাশাপাশি পরিচিতি পাবে নতুন করে গ্রামগুলো। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, মানিকগঞ্জ। দেশের ব্যবসা বাণিজ্যকে বাঁচাতে নীতি সুবিধা চান ব্যবসায়ীরা। কর কমানোর পাশাপাশি অব্যাহতি, যেটাতে সরকার ও উদ্যোক্তাদের সুবিধা হয়, সেভাবেই রাজস্ব নীতি পরিবর্তন করে তা কার্যকর করতে হবে আসছে বাজেট থেকে। এনবিআর প্রাক বাজেট আলোচনায় এই দাবি জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতারা। এমন প্রেক্ষিতে ব্যবসা বান্ধব কর কাঠামোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে বলে আশ্বস্ত করেছেন সংস্থাটির চেয়ারম্যান।
কেন আপনাকে ইনসেন্টিভগুলো দেওয়া হয়, যে ইনিশিয়াল স্টেজে আপনাদের অনেক হিকাপ থাকে, সেটা যাতে আপনারা সবটাকে অ্যাবজর্ব করতে পারেন। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মুদ্রার অবমূল্যায়ন আর মধ্যপ্রাচ্য সংকট, নানা ঘটনা প্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের নির্মাণ খাত ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম। তারপরও এই সময়ে নির্মাণ শিল্পে স্টিল খাতে ভ্যাট প্রতি বছর বেড়েছে এমন অভিযোগ করে অন্তত 1 বছর ভ্যাট ট্যাক্স কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রাক বাজেট আলোচনায় এর পক্ষে যুক্তিও তুলে ধরেন তারা। বর্তমানে অগ্রিম কর হিসাবে প্রদানকৃত টাকা সমন্বয় অথবা ফেরত প্রদান করা হয় না। উক্ত অগ্রিম করের টাকা পরবর্তী বছরে কেবল জেড টান আবার ক্যারি ফরওয়ার্ড করা হয়, ফলে অগ্রিম কর সমন্বয় না হয়ে প্রতি বছরের অগ্রিম কর যোগ হয়ে অগ্রিম করের পরিমাণ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় এবং প্রাপ্য টাকা অনাদায়ী থেকে স্টিল উৎপাদনকারীগণ চূড়ান্তভাবে লোকসানে পতিত হন। এদিন ব্যবসায়ীদের আলোচনায় উঠে আসে এইচএস কোড জটিলতা, কাস্টমসের হয়রানির অভিযোগ এবং খাত ভিত্তিক ভ্যাট ট্যাক্স কমানোর দাবি। এদিকে বিকেলের সভায় সরকারের রাজস্ব আদায় বাড়ানোর কৌশল বাতলে দেন বৃহৎ করদাতা ইউনিটের ব্যবসায়ীরা। বলেন, সিগারেটের উপর 3 স্তরে মূল্যবৃদ্ধি ও কর ফাঁকি রোধ করা গেলে আগামী অর্থ বছরে এ খাত থেকে দ্বিগুণ রাজস্ব আহরণ সম্ভব। আমাদের এনবিআরের যে টার্গেট 10,000 কোটি টাকা মিনিমাম রেভিনিউ প্রার্থী, এবছর কিন্তু আমরা 5,500 কোটি টাকা পাচ্ছি। সো আমরা এটাকে ডাবল আমরা প্রমিস করছি। 5 বছরের গ্রোথ 5,000 কোটি টাকা এবছর দিয়েছে, আমরা 10,000 কোটি টাকা দিতে পারবো। স্যার, শুধু ইলিসিট এনফোর্সমেন্ট, লো সেগমেন্টে একটা ব্রেকডাউন এবং ওপরের সেগমেন্টের প্রফিটেবিলিটি এবং প্রাইসিং একটা অ্যাডজাস্টমেন্ট। ব্যবসায়ীদের দাবি বিবেচনায় আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। মিথ্যা ঘোষণায় পণ্য আনার সুযোগ বন্ধ করে দেওয়ার ঘোষণাও দেন তিনি। এগুলো তো বলেছেন, তার মধ্যে আরডি প্রত্যাহার হয়ে যদি অন্য জায়গায় চলে আসি, আপনার কি লাভ? হয়তো নামে আরডি থাকবে না, তখন অন্য দিকে চলে যাবে। আমাদের তো ওভারঅল রেভিনিউর চিন্তাটা করতে হবে। আশা করি সমস্যা হবে না। আপনাদের সাথে আমরা বসবো না, আমাদের টেকনিক্যাল টিমের সাথে আমরা আপনাদেরকে ইনভলভ করব। কর ফাঁকি রোধে সিগারেটের প্যাকেটে কিউআর কোড স্থাপন এবং যারা অবৈধ সিগারেট বাজারজাতের সঙ্গে যুক্ত হবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় এনবিআর। সামগ্রিকভাবে রেভিনিউ কন্ট্রিবিউশন বাড়ানো। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 22 বছর বন্ধ থাকা পর ঠাকুরগাঁও রেশম কারখানা চালু হলেও আবার বন্ধ হয়ে গেছে। মাত্র কয়েক মাস সচল থাকলেও লোকসানের অজুহাতে ফের বন্ধ হয়ে যায় কারখানাটি। এতে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি পুরোপুরি সচল থাকলেও তা কাজে আসছে না। বেকার হয়ে পড়েছেন কয়েকশো শ্রমিক। ঠাকুরগাঁও থেকে রুবেল ইসলামের ছবিতে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। ঠাকুরগাঁও সদরের বিসিক শিল্পনগরীর পাশেই 3.5 একর জমি জুড়ে রেশম কারখানা 1981 সালে জাতীয়করণ করে সরকার। তবে 2002 সালে লোকসানের অজুহাতে বন্ধ করা হয় কারখানাটি। টানা 22 বছর বন্ধ থাকার পর বেসরকারি উদ্যোগে 2023 সালের আগস্টে 5 বছর চুক্তি নিয়ে চালু করা হয় কারখানাটি। শাড়ি, পাঞ্জাবি সহ 15 ধরনের কাপড় উৎপাদন শুরু করেন শ্রমিকরা। তবে 8 মাস না যেতেই নানা অজুহাতে আবারও বন্ধ হয় কারখানাটি। বেকার হয়ে পড়েন শ্রমিকরা। বন্ধ হয় নতুন কর্মসংস্থানের পথ। দ্রুত কারখানাটি চালুর দাবি স্থানীয়দের। মেশিনপাতি, লোহার এগুলা তো ফালায় রাখতে রাখতে জং ধরে গেছে, তারপরে যে জঙ্গল টঙ্গল হয়ে গেছে। ঠাকুরগাঁও এমন একটা অবহেলিত জেলা, এখানে এখন পর্যন্ত কোনো ভালো কোনো শিল্প কারখানা বা ইন্ডাস্ট্রি নাই দেখে মানুষ কর্মসংস্থা পায় না। কর্মসংস্থানের তেমন কোনো ব্যবস্থা নেই, বেকারত্ব বাড়ছে, এর ফলে চুরি ছিনতাই থেকে শুরু করে অনেক অপরাধমূলক কর্মকাণ্ড কিন্তু বেড়ে যাচ্ছে। এটা যদি মনে করেন চালু হয় তাহলে এলাকার লোকজন কর্ম করে খাইতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও আসছিলেন, তখন তিনি কথা দিয়ে গেছেন যে আমাদের ঠাকুরগাঁও রেশম কারখানাটা চালু করবেন। সেই হিসেবে আমরা আশাবাদী। রেশম কারখানাটি পুনরায় চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়েছে জেলা প্রশাসন। এটাকে চালু করানোর জন্য পসিবল যে কার্যক্রমগুলো গ্রহণ করা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা এবং কার্যক্রম বাস্তবায়নের জন্য আমরা অলরেডি উপরের মহলকে জানিয়েছি বিষয়টা। জেলা প্রশাসনের তথ্য বলছে 1976 সালে অসহায় নারী পুরুষদের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে বেসরকারি সংস্থা আরডিআরএস ঠাকুরগাঁও রেশম কারখানাটি প্রতিষ্ঠা করে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে 3 দিন যাতায়াত ও আমদানি রপ্তানি বাণিজ্য সংক্ষিপ্ত করেছে ভারত। হঠাৎ এমন সিদ্ধান্তে বন্দরে আটকা পড়েছে 3 শতাধিক যাত্রী। তবে রোগী যাতায়াত ও পচনশীল পণ্য পরিবহনে রয়েছে শিথিলতা। কারো মাথায় হাত, কারো চোখে মুখে দুশ্চিন্তা। হঠাৎ করে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশি রোগী ছাড়া অন্য পাসপোর্টধারীদের ঢুকতে দেয়া হচ্ছে না।
চিকিৎসা, ব্যবসা ও উচ্চশিক্ষা গ্রহণে স্থলপথে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাতায়াত করে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে। তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নিরাপত্তার দোহাই দিয়ে দুই দেশের মধ্যে 3 দিনের জন্য ভ্রমণ ও বাণিজ্য সংক্ষিপ্ত করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে রোগী ও পচনশীল পণ্য পরিবহন থাকবে স্বাভাবিক। চুয়াডাঙ্গার দর্শনা ও সাতক্ষীরার ভোমরায় দেখা গেছে একই অবস্থা। ইন্ডিয়া ইমিগ্রেশন আমাদের বাংলাদেশের পাসপোর্টের যাত্রী কোনো রুক্তি দিতে পারছে না। যদি আগে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিত যে ভাই আপনারা এর মধ্যে আসতে পারবেন না, এই তারিখের মধ্যে আসতে পারবেন না, তাহলে আমরা ঢাকা থেকে আসতাম না। 40 থেকে 50 জন বিজনেস পারাপারের লোক আছে এখানে। আমাদের 29 তারিখে ফ্লাইটের টিকিট কাটা আছে। সেই ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি? এদিকে যাতায়াত সীমিত করায় বাণিজ্য ও ভ্রমণ খাতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিধানসভা নির্বাচনের কারণে বাংলাদেশ থেকে শুধুমাত্র তারা মুমূর্ষু রোগীদেরকে নিচ্ছে এবং ক্যান্সারধারী পাসপোর্টধারীদেরকে নিচ্ছে, এছাড়া অন্য যাত্রীদেরকে নিচ্ছে না। ফলে বেনাপোলে এসে অনেক যাত্রী আটকা পড়েছে। আটকা পড়া পাসপোর্টধারীদের মধ্যে সাধারণ মেডিকেল ভিসা, বিজনেস ভিসা ও স্টুডেন্ট ভিসার পাসপোর্টধারীরা রয়েছেন। সময় সংবাদ, বেনাপোল। কড়া নজরদারির পরও উত্তরের বিভিন্ন সীমান্তে রোধ করা যাচ্ছে না মাদক চোরাচালান। নানা হাত ঘুরে এসব মাদক পৌঁছে যাচ্ছে মানুষের হাতে। দিনাজপুর সীমান্তেই গেল 1 বছরে কয়েক কোটি টাকার মাদক জব্দ করেছে বিজিবি। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব 10,000-এরও বেশি অভিযান পরিচালনা করেছেন। বিশেষজ্ঞদের মতে মাদক চোরাচালান বন্ধে দুই দেশের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর বিকল্প নেই। শাকিল মাহমুদের ছবিতে বিস্তারিত নাজমুল ইসলাম নিশাদের রিপোর্টে। ভাই এই মাল কই থেকে কই যাবে? মাল এটা বর্ডার থেকে আসছে ভাই। কই যাবে এটা বাংলাদেশে পাসিং হবে। উত্তরের বিভিন্ন সীমান্তে মাদক পাচারের পর এভাবেই হাত বদল হতে থাকে, যা প্রথম পর্যায়ে ডিলার ও পরবর্তীতে চলে যায় খুচরা মাদক ব্যবসায়ীদের হাতে। রাত যত গভীর হতে থাকে সীমান্তে চোরা কারবারিরা ততই সক্রিয় হতে থাকে। বিজিবি এবং বিএসএফের চোখ ফাঁকি দিয়ে নানা উপায়ে সীমান্তের ওপার থেকে মাদক আনা হয় বাংলাদেশ অংশে। এরপর বিভিন্ন হাত ঘুরে সেটি চলে যায় রংপুর সহ রাজধানী পর্যন্ত। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত ঘেঁষা বামনের চরে বসবাসকারী 2 যুবক জানালেন কিভাবে এবং কোন উপায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে মাদক আসছে বাংলাদেশ অংশে। ভারত থেকে বিভিন্ন নদী যেহেতু আমাদের দেশে আসছে, বন্যার সময়গুলো পানি যখন আসে ওরা ওই পাশ থেকে যোগাযোগ সম্পূর্ণ করে রাখে, ওই পাশের নদীতে ছেড়ে দেয়, তো ওটা ভাসতে ভাসতে এই পাশে অনেক সময় আসে। সবচেয়ে বেশি হলো রাতের আধারে। ভবঘুরে শিশুদের এমনি করে ওরা টার্গেট করে, ওদের এমনি করতে 100-200 টাকা দিলেই তো ওরা খুশি হয়ে যায়। হ্যাঁ, খুশি হয়ে যায়। ওদের কাছে যে কোনো একটা ব্যাগ বা ইয়ে দিলে খুব সহজেই ওরা নিয়ে আসে। সীমান্ত পার হয়ে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার মাদক পরিবহনে অন্তত 37টি রুট ব্যবহার করছে চোরা কারবারিরা। নিত্য নতুন উপায়ে সরবরাহ করা হচ্ছে নানা ধরনের মাদক। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি মাদক কারবারিদের গ্রেফতার করলেও রোধ করা যাচ্ছে না মাদক চোরাচালান। কেউ বলে যে এটা আমি সিরাজগঞ্জ নিয়ে যাব, কেউ বলে যে আমি এটা ঢাকায় নিয়ে যাব। কার কাছে দিবে সেটা সে আর বলতে পারে না। অরিজিন এবং রিসিভার এর মাঝখানে এরা যারা ক্যারিয়ার তারা কিছুই জানে না। বিশেষজ্ঞদের মতে সীমান্তে মাদক চোরাচালান রোধে দুই দেশের উচ্চ পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। উভয় দেশের সরকার প্রধান তাদের প্রতিনিধির মাধ্যমে যদি এই বিষয়ে যথাপযুক্ত উদ্যোগ নিতে পারে তাহলে অনেকাংশেই কমে আসবে। গেল 1 বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 10,841টি এবং 6 মাসে র্যাব 132টি অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সহ নানা ধরনের মাদক। গ্রেফতার করা হয়েছে প্রায় 3,600 জনকে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। সাধারণ যাত্রী পরিবহনের আড়ালে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে সারা দেশে মাদকের বড় চালান পাচার করছিল একটি সংঘবদ্ধ চক্র। অবশেষে এই চক্রের 2 সদস্যকে আটক করেছে র্যাব। একই সঙ্গে বাসের সিটের নিচে সুকৌশলে লুকানো 34,000 ইয়াবাও জব্দ করা হয়। র্যাব জানায় চক্রটির মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে চেকপোস্ট ও নজরদারি আরও জোরদার করা হবে। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
বাসের সিটের নিচে ব্যাগে করে পাচার হচ্ছিল মাদক। ২৬ এপ্রিল রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে মাদক পাচার হচ্ছিল। তাৎক্ষণিকভাবে চকরিয়ার ছোটাকালী বাজার বাস স্টেশনের সামনে গতিরোধ করে আইকনিক এক্সপ্রেসে তল্লাশি করে র্যাব। এ সময় বাসের একটি সিটের নিচে সকৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় ৩৪,০০০ ইয়াবা। আটক করা হয় গাড়ি চালক ও যাত্রীকে। গোপন তথ্যের ভিত্তিতে অলরেডি জানতে পেরেছিলাম যে এর সাথে বাসের চালকও যুক্ত আছে। তো পরবর্তীতে বাসের চালকের দেওয়া তথ্য অনুযায়ী কোন যাত্রীর কাছে ইয়াবাটা আছে সেটা আমরা উদ্ধার জানতে পেরেছিলাম। সে লক্ষ্যে আমরা তাকে আসামি হিসেবে গ্রেফতার করেছি। পর্যটন নগরী হওয়ায় প্রতিদিনই শত শত যাত্রীবাহী যানবাহন চলাচল করে। এই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক পরিবহন করে আসছিল বলে জানায় র্যাব। চেষ্টা করবে এই ধরনের চেকপোস্ট ভবিষ্যতে কন্টিনিউ রাখার জন্য এবং যাতে এই গণপরিবহন রুটটা যেটা আছে সেটা যাতে নিরাপদে সাধারণ যাত্রীরা কোনো ধরনের হয়রানি ছাড়া এবং মাদক পরিবহনের কাজে যেন এই রুটটা ব্যবহার না হয় সেটার ব্যাপারে আমরা নিশ্চয়ই আরও জোরদার অভিযান পরিচালনা করবো ইনশাআল্লাহ। গত ৪ মাসে কক্সবাজারে ১০,৫৫,০০০ ইয়াবা, ১০ কেজি হেরোইন, ৪৭ কেজি গাঁজা ও দেশি বিদেশি ১০টি পিস্তল সহ পাচারের উদ্দেশ্যে জিম্মি থাকা ৮২ জনকে উদ্ধার এবং ২৯৪ জনকে আটক করে র্যাব। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ওসমান গনিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর ২ নম্বর গেট সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে হাটহাজারের একটি বহুতল ভবনে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৮ মামলার আসামি ওসমান গনিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় নগদ ৫০,০০০ টাকা সহ ৭টি মোবাইল, ৩টি ওয়ান শুটার গান ও একটি বিদেশি পিস্তল এবং ২০ রাউন্ড গুলি। জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ওসমান গনিকে বিপুল পরিমাণ অস্ত্র আপনারা ইতিমধ্যে আপনারা দেখেছেন। এই অস্ত্র গোলাবারুদ সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অস্ত্র বেচা কিনা এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে সবাইকে আমরা আশা করছি অতি দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হব। গাইবান্ধায় স্কুলে যাওয়ার সময় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের পর রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে ঢাকা রংপুর মহাসড়কে সমাসপাড়া থেকে ২ যুবক শিশুটিকে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তাকে পার্শ্ববর্তী ফুলবাড়ি ইউনিয়নে ফুটানি বাজার এলাকায় অজ্ঞাত জায়গায় নিয়ে ধর্ষণ করে। বিকেলে মেয়েটিকে তালতলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন আর্ক সেন্টারের পাশে ফেলে রেখে যায়। পরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বগুড়ায় রেফার করেন। গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের ও রেল লাইন থেকে বাবার মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পুলিশ জানায়, খালাতো বোনের সঙ্গে সোহানের বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ছোট ভাই সাকিবের। এ নিয়ে ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে রোববার সাকিবকে হত্যা করে সোহান। হত্যার বিষয়টি টের পাওয়ার পরিকল্পনা করে নেশাগ্রস্ত বাবাকে রেল লাইনে ফেলে রেখে সোহান ট্রেনে কাটা পড়ে মৃত্যু নিশ্চিতের পর ঘটনাস্থল ত্যাগ করে সে। সোহানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানো হয়। সোহান হোসেন একসময় প্রবাসী ছিলেন। স্ত্রী মারা যাওয়ার পর 2 ছেলেকে নিয়ে থাকেন টঙ্গীর বনমালা এলাকায়। কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। সোমবার জেলা শহরের হারুয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শামীমের সঙ্গে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ভাতিজা লিঙ্কনের। এর জেরে লিঙ্কন ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের সামনেই ধারালো অস্ত্র দিয়ে শামীমকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেওয়া হলে শামীমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত লিঙ্কন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। $250 শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসকের অভাবে রোগীর মৃত্যুসহ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ স্বজনসহ সেবা প্রত্যাশীদের। রয়েছে রোগীর বেডের নিচে তেলাপোকার বাসাসহ অপরিচ্ছন্নতার অভিযোগও। বছরের পর বছর এমন পরিস্থিতি চললেও প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংকটের কথা বললেই দায় সারছেন কর্তৃপক্ষ।
বাচ্চা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসার জন্য অপেক্ষা, বেডের নিচে তেলাপোকার বাসা, এমন দৃশ্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের। 2016 সালে হাসপাতালটি 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হলেও নিয়োগ হয়নি পর্যাপ্ত চিকিৎসক, ফলে প্রায়ই উঠছে চিকিৎসার অভাবে মৃত্যুর অভিযোগ। অপরিচ্ছন্নতা নিয়েও রয়েছে দীর্ঘ তালিকা। ডাক্তার দেখাতে আসছি, আসি 8 ঘন্টা মতন দাঁড়িয়ে আসি তো 3 দিন থাকি, কিন্তু আসলে তৎক্ষণিক আসিয়া যে একটা ডাক্তার পাবো এই ধরনের কোনো স্কোপ হয় না। ডাক্তারদের অব্যবস্থাপনা, চিকিৎসা ঠিক মতো নেই, ডাক্তার সংকট, এগুলো কোথায়, এগুলো সমাধান কোথায় আমরা পাবো? চিকিৎসক সংকটে রোগীর চাপ সামাল দিতে নিজেদের অসহায়ত্বের কথা জানায় কর্তৃপক্ষ। 6 জন মেডিকেল অফিসার দিয়ে এই পুরো 250 বেডের হাসপাতাল, যেখানে প্রায় 450 থেকে 500 জন রোগী প্রতিদিন ভর্তি থাকে এবং ইমার্জেন্সিতে আমাদের প্রায় 200 থেকে 250 জন প্রতিদিন আসে এবং আউটডোরে প্রায় 700 জন রোগীর মতন আসে, 700 থেকে 1000 রোগী আসে। তো এত বিশাল সংখ্যক রোগীদেরকে সার্ভিস দেওয়াটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। 250 শয্যার জেনারেল হাসপাতালটিতে 177 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত মাত্র 17 জন। সময় সংবাদ, কুড়িগ্রাম। জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব 5 জানায় সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকা থেকে খেতলাল পৌরসভার সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান সর্দারকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে জানা যায় 17 এপ্রিল বিকেলে ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা চালায় হাসিবুর। ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনায় খেতলাল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হলে তৎপরতা শুরু করে পুলিশ। সিলেট নগরের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরের পর হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়লে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন কয়েকজন। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় কয়েকটি বাস ও টার্মিনালের কাউন্টার। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে উত্তপ্ত হওয়া পরিস্থিতি। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবের মধ্যেই দেশের বিদ্যুৎ খাতে আশার প্রদীপ জ্বালিয়েছে গাইবান্ধার তিস্তাপাড়ের সৌরবিদ্যুৎ। তেল, গ্যাস বা কয়লার মতো জ্বালানি উপকরণ ছাড়াই দৈনিক উৎপাদন হচ্ছে 1000 থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি নির্ভরতা কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে নবায়নযোগ্য জ্বালানি সৌরবিদ্যুতের বিকল্প নেই। হেদায়েতুল ইসলামের বাবুর রিপোর্ট। সূর্যের আলো থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। গাইবান্ধার সুন্দরগঞ্জে গড়ে উঠেছে 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তিস্তা সোলার লিমিটেড। দুর্গম জনপদের বালুচর থেকে দৈনিক 1000 থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। গত 3 বছরে সোয়া 10 লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। অথচ ডিজেল ব্যবহার করে সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনে ব্যয় করতে হয় প্রায় 3 গুণ। ইনিশিয়াল কস্ট যদিও বেশি, বাট মেনটেন্যান্স কস্ট অনেক কম। আমরা এখান থেকে কোনো কিছু জ্বালানি ছাড়াই আমরা শুধুমাত্র সূর্যের আলো থেকেই আমরা বিদ্যুৎ জেনারেশন করতে পারতেছি। মাসে যেমন আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমাদের 30,000 মেগাওয়াট অন অ্যাভারেজ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হওয়া দরকার। আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট মিট আপ হচ্ছে। আর বার্ষিক অন অ্যাভারেজে আমাদের প্রতিদিন 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। দেশে 14 থেকে 16,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 12 থেকে 14,000 মেগাওয়াট। ঘাটতি মোকাবেলা ও বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি নির্ভরতা কমাতে বিকল্প উৎস সৌরশক্তি। গবেষণা বলছে দেশে বছরে প্রায় 50,000 মেগাওয়াট পর্যন্ত সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব। যদিও বিশ্বে গত বছর নতুন করে 511 গিগাওয়াট সৌর বিদ্যুৎ সক্ষমতা যুক্ত হয়েছে। 2025-26 অর্থ বছরে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত মোট বিদ্যুৎ উৎপাদনের 51% জীবাশ্ম, কম্বোডিয়া নবায়নযোগ্য থেকে 62% ও পাকিস্তান ব্যবহারের 46% নবায়নযোগ্য জ্বালানি থেকে পেয়েছে, যেখানে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির উৎস মাত্র 3%। ইকুইপমেন্ট, ফ্যান বলেন, এসি বলেন, প্রত্যেকটাই কিন্তু নিয়মিত বেড়ে যাচ্ছে। একটা বাড়িতে যদি আমি
2 কিলোওয়াট হিসেবে নেই, সেখানে দেখা যাচ্ছে আগামী 2-4 বছর পরে 10 কিলোওয়াট দিয়েও হচ্ছে না। নীতি নির্ধারকগুলো যদি একটা সুষ্ঠু পলিসি করে দেন, যেটার ফলে হচ্ছে গিয়ে যারা ইনভেস্টর আছেন, যারা বিনিয়োগ করতে আগ্রহী হবে, বেসরকারি কোম্পানিগুলো, অবশ্যই এটা দেশের বিদ্যুৎ খাতে একটা ইতিবাচক ভূমিকা রাখবে। বড় মাঝারি সেতু ও রেলপথের দুধারে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্টেশনে যে সমস্ত জায়গায় বিদ্যুৎ ব্যবহার হচ্ছে সে সমস্ত জায়গায় আমরা সোলার ব্যবহার করতে পারি, হাটে বাজারে আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন জায়গায় যেখানে আমাদের বিদ্যুতের এত সংকট, এই সংকট মোকাবেলা করার জন্য আমরা সোলারের পরিকল্পনা গ্রহণ করতে পারি। বেসরকারি সংগঠন ডপসের তথ্য বলছে, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে বছরে 26,514 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর পরিপ্রেক্ষিতে 2030 সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। তিস্তাপাড়ের জনপদ গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নের এই চর এলাকা থেকেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে তিস্তা সোলার লিমিটেড, যেটি এখন পর্যন্ত দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্লান্ট। এমন প্লান্ট আরও গড়ে তোলা সম্ভব হলে দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলায় ভূমিকা রাখবে সৌরবিদ্যুৎ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বরিশালে বিএম কলেজের শিক্ষার্থী সানজিদা কবির আনিতার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে ক্যাম্পাসের মসজিদ গেটের সামনে এই কর্মসূচি পালন করেন কলেজের শিক্ষার্থীরা। এ সময়ে আনিতা হত্যার সঙ্গে জড়িতদের শিগগিরই বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। মানববন্ধন শেষে একটি মিছিল বের হয় ক্যাম্পাসের সামনের সড়ক প্রদক্ষিণ করে। গত 23 এপ্রিল বরিশাল নগরীর মুন্সি গ্যারেজ এলাকায় আনিতার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। নারায়ণগঞ্জের আলোচিত সাতক্ষরের মামলায় হাইকোর্টের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে মানববন্ধন করেন নিহত 7 পরিবারের স্বজন ও এলাকাবাসী। এর আগে একই দাবিতে জেলা আদালত চত্বরে মানববন্ধন করেন বাদীপক্ষের আইনজীবী সহ সাধারণ আইনজীবীরা। উচ্চ আদালতের রায় 9 বছরেও কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানান। যদি বলিষ্ঠ ভূমিকা পালন। খুলনা প্রেস ক্লাবে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সোমবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। দোষীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এদিকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। রোববার সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবে প্রবেশ করে সাংবাদিকদের হুমকি দিয়ে ও লাঞ্ছিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে খুলনা সদর থানায় একটি মামলা করে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। 1.5 বছরে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 7 বছরেও সম্পূর্ণ হয়নি। সরকারের অগ্রাধিকার ভিত্তিক গড়ে তোলা গাইবান্ধার সাঘাটা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভবন নির্মাণের কাজ 5 তলার পরিকল্পনা থাকলেও 2 তলার পরপরই থমকে যায় এর নির্মাণ কাজ। এতে শ্রেণীকক্ষ এবং ল্যাব সুবিধা সহ পর্যাপ্ত অবকাঠামো না থাকায় দিন দিন ভর্তির আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। শ্রেণীকক্ষ নয়, যেন স্টোর রুম। একদিকে গাদাগাদি করে রাখা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র, পাশেই চলছে ক্লাস। 2 বছর ধরে এমন ভোগান্তির চিত্র গাইবান্ধার সাঘাটা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের। 2018 সালের 20 ফেব্রুয়ারি 150% জমির উপর ভবন নির্মাণের কাজ শুরু হয়। 1.5 বছরের মধ্যে হস্তান্তরের কথা থাকলেও 7 বছরে শেষ হয়েছে মাত্র 2 তলার কাজ। শ্রেণীকক্ষের অভাবে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। অন্য জায়গায় ওয়ার্কশপে যে ল্যাব ক্লাস করা লাগে, কিছু প্র্যাকটিক্যাল করা লাগে, সেভাবে প্র্যাকটিক্যাল করা হয় না। দেখেন পিছনে অনেক ব্রেঞ্চি টেঞ্চি এইসব আছে, আমাদের ক্লাসের জায়গাটা ঠিকভাবে হয়নি। সাইকেল গ্যারেজ হওয়ার কথা ছিল, এখনো হয়নি। এই কারণে আমাদের অনেক সাইকেল চুরি হয়ে গেছে। যেখানে আমাদের 5 তলায় সম্পূর্ণ প্রতিষ্ঠান চলার কথা,
এবং ওই 2 তলার মধ্যে আমাদের 5 তলার কাজ সম্পূর্ণ করতে হচ্ছে। এদের পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা থাকা দরকার, যার কারণে আমাদের বাউন্ডারিটা খুবই প্রয়োজন। আমাদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সব কার্যক্রমই চলছে, একটু কষ্ট হচ্ছে আমাদেরকে। এটা যদি 5 তলা বিল্ডিংয়ের পুরো কার্যক্রম, পুরো অবকাঠামো হয়ে যেত তাহলে সবচেয়ে ভালো হতো। এদিকে নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত কাজ করার কথা জানায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। রিটেন্ডার করে আবার সেটা ওয়ার্ক অর্ডার দিয়েছি। ইনশাল্লাহ আশা করি খুব শর্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করতে পারবো। প্রায় 15.5 কোটি টাকা ভবন নির্মাণের বাজেট থাকলেও কাজ শেষের আগেই পুরনো ঠিকাদারকে 10 কোটি 40 লাখ টাকা পরিশোধ করে কর্তৃপক্ষ। সময় ক্ষেপণের কারণে যা পরে বাতিল করে দেয়া হয়। নতুন করে ফের 9 কোটি 18 লাখ টাকায় কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার মাদারীপুরের তরুণী নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে মাদারীপুর জেলা প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহতের গ্রামের বাড়ি সদর উপজেলার চরগোবিন্দপুরে যান। এ সময় পরিবারের সঙ্গে কথা বলেন। দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার আশ্বাস দেন জেলা প্রশাসক। মাদারীপুরে আসামি পক্ষের বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বাদীপক্ষের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাসারের খতিয়াল এলাকার আবুল জমাদ্দারের সঙ্গে একই এলাকার শহীদ মাতুব্বর ও আব্বাস চৌধুরীর সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জেরে গত 14 জানুয়ারি আব্বাসকে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে নেওয়া হয় মাদারীপুর সদর হাসপাতালে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 18 জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় আব্বাসের মৃত্যু হয়। 30 জনের নামে হত্যা মামলা হলে এলাকা ছাড়া হয় আসামিপক্ষ। সে সময় তাদের 4টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ওঠে বাদীপক্ষের বিরুদ্ধে। অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। হবিগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনা ও ওষুধ বিতরণ করেছে 55 বিজিবি। চুনারুঘাটের বাল্লা স্টেশন মাঠে এ আয়োজন করা হয়। 2 শতাধিক রোগীর মাঝে চক্ষু সেবা প্রদান করা হয়। একই সঙ্গে বিতরণ করা হয় চশমা ও প্রয়োজনীয় ওষুধ। স্বল্প মূল্যে ছানি অপারেশনের জন্য দেয়া হয় টোকেন। বাগেরহাটে বিতরণ করা হয়েছে মহাসড়কের জমি অধিগ্রহণের চেক। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাট রামপাল মোংলা জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় অধিগ্রহণ ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। 6 জন জমি মালিকের কাছে হস্তান্তর করা হয় 59 লাখ টাকার চেক। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নরসিংদীতে নির্মাণাধীন পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির অভিযোগ তুলে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ওয়াকফিনিট ফেব্রিক্স লিমিটেড বক্তারা বলেন, মাধবদীর কান্দাপাড়া এলাকায় গড়ে তোলা হচ্ছে শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানা। স্থানীয় কয়েকজন ব্যক্তি কয়েকদিন ধরেই চাঁদা দাবি করে আসছিল। গত 14 এপ্রিল দুপুরে 50 থেকে 60 জন একটি দল নির্মাণাধীন কারখানাটিতে হামলা ভাঙচুর চালিয়ে লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়। এতে আহত হয় কয়েকজন। কারখানা থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায় কারখানা কর্তৃপক্ষ। আনুমানিক বিকাল 3টার দিকে আমাদের কান্দাপাড়া মাধবদীতে নবপ্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান আমরা করতেছি। সেখানে কতিপয় ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন জিন্নাতারা যশোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় 5টি গ্রামে টিউবওয়েলে পানি উঠছে না। এতে দুর্ভোগে কয়েক হাজার পরিবার। বাসিন্দারা বলছে, বছরের মাত্র 3 থেকে 4 মাস টিউবওয়েল থেকে পানি মিললেও বাকি সময়টাতে ভরসা সীমান্তের নদীর পাড়ে থাকা একটি মাত্র টিউবওয়েল। এতে বিপাকে এলাকাবাসী। তবে দুর্ভোগ লাঘবের আশ্বাস প্রশাসনের।
পঞ্চগড় থেকে রাহাত হোসেন রাফির তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। সুপেয় পানি সংগ্রহের একমাত্র ভরসা একটি মাত্র টিউবওয়েল। গ্রীষ্মের খরতাপে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে পানি সংগ্রহ 5টি গ্রামের বাসিন্দাদের নিত্যদিনের ঘটনা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভূগর্ভস্থ পানির স্তর 5 বছর আগে 70 থেকে 80 ফুট নিচে থাকলেও এখন 110 থেকে 120 ফুট নিচে। এতে নলকূপগুলোতে উঠে না পানি। পানির জন্য বাসিন্দাদের ছুটতে হয় মহানন্দা নদীর পাশে, যেখানে থাকা একটি টিউবওয়েলে মেলে পানি। সুপেয় পানি সংগ্রহের ভোগান্তিতে চরম কষ্টের দিন কাটাচ্ছে প্রায় 2000 পরিবার। এই একটা টিউবওয়েল দিয়ে পানি নিয়ে যাই, এত কষ্ট আমাদের যা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের পানি তুলতে খুবই কষ্ট হয়। 4-5 বছর ধরে পানির সংকট দেখা গেছে, পানি খাওয়ার পানি নাই। আমাদের টিউবওয়েল এবং মোটর ট্যাঙ্কি সবই আমাদের আছে, কিন্তু আমাদের পানির লেয়ার নাই। যখন বর্ষায় খালবিল ভরে যায় তখন আমরা 6 মাস পানি পাই, আর যখন খালবিল শুকায় যায় তখন আমরা পানি পাই না। অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানির উত্তোলনের কারণেই সৃষ্টি হয়েছে এই সংকট, বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পানি সংকট সমাধানে তারা পাম্প স্থাপনের প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সাবমার্সিবল বরাদ্দ পাইলে আমাদের তেঁতুলিয়া যে অঞ্চলগুলোতে পানির স্বল্পতা বা আপনার হচ্ছে যে পানির লেয়ার নিচে নেমে গেছে, সেগুলো থেকে আমরা দ্রুত আমরা হচ্ছে যে রিকভার করতে পারবো। আমাদের কার্যক্রম চলমান আছে। আমি জনস্বাস্থ্য প্রকৌশলীকে ওনাকেও বারবার বলেছি যে আপনি একটু ওনার ডিপার্টমেন্ট থেকে যেহেতু আসবে, ডিপার্টমেন্টে একটু খোঁজ নেওয়ার জন্য। ওটা আসলে আমরা আমাদের যে পানির সমস্যাটা আছে এটা ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় তেঁতুলিয়ার সিদ্দিকনগর, মোমিনপাড়া, সাহেবজোত, ঈদগাহ বস্তি ও পুরাতন বাজার এলাকার টিউবওয়েলগুলোতে বছরে 7 থেকে 8 মাস ওঠে না পানি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। রক্ষণাবেক্ষণের অভাবে অস্তিত্ব সংকটে দিনাজপুরের ঘাগড়া ও গিরিজা খাল দখল ও আবর্জনার স্তূপের কারণে প্রতি বর্ষা মৌসুমেই দেখা দেয় জলাবদ্ধতা। এতে ভোগান্তির শেষ নেই শহরবাসীর। তবে শিগগিরই খাল দুটির খনন ও শোভা বর্ধনের কাজ শুরু করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে একটি রিপোর্ট। দিনাজপুরের ঘাগড়া ও গিরিজা খাল দখল দূষণে যেগুলো প্রায় বিলীন। শহরের জলাবদ্ধতা নিরসনে 1851 সালে দৃষ্টিনন্দন ঘাগড়া ও গিরিজা খাল খনন করেন মহারাজা গিরিজানাথ। সে সময় খাল দুটির দৈর্ঘ্য 15 কিলোমিটার এবং প্রস্থ ছিল 10 মিটার থেকে 38 মিটার। কালের পরিক্রমায় যা এখন মৃতপ্রায়। 2020 সালে 2,34 লাখ টাকা ব্যয়ে ঘাগড়া খালের 15 কিলোমিটার খনন কাজ সম্পন্ন হয়, কিন্তু এরপর আবারও দুই পাড়ে অবৈধ স্থাপনা গড়ে তোলে প্রভাবশালী মহল। ময়লা আবর্জনায় ভরাট হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। একবার খুঁড়া হলো অনেকদিন পরে, তো খুঁড়ে দেখা গেল যে কিছুদিন তারপরে আবার যে কার সে দখল হয়ে গেল, মাটি ভরাট হয়ে গেল। নাগরিক যে সুবিধার অন্যতম মৌলিক যে পরিবেশ সম্মতভাবে বাস করা, একবার কোনোভাবেই এখানে নেই। ঘাগড়া এবং গিরিজানাথ ক্যানেল সংস্কারের দাবিতে সরকারের বিভিন্ন দপ্তরে আমরা লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি এবং আমরা আশা করছি খুব অচিরেই আমরা এই দুটি খাল নিয়ে একটা আইনগত ব্যবস্থা নিতে পারব। এদিকে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শিগগিরই খাল পুনরুদ্ধারে কাজ শুরু করার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। খালের খনন এবং শোভাবর্ধনের জন্য বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই খালের উন্নয়নের কাজ শুরু করতে পারব। খাল দুটি সংস্কার, সংরক্ষণ ও দখলমুক্ত হলে সুফল পাবে শহরের অন্তত 4,25,000 মানুষ। সময় সংবাদ, দিনাজপুর। গাইবান্ধার হাটবাজারগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ঊর্ধ্বমুখী সকল শাকসবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে পেঁয়াজ ও মরিচের দাম। সবজির বাজারের খবর জানাতে গাইবান্ধা শহরের পুরাতন বাজার সবজির আড়ত থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, বৈরী আবহাওয়া কিন্তু উপেক্ষা করেও জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সবজি চাষিরা কিন্তু এই গাইবান্ধা জেলা শহরের যে পুরাতন বাজার ঐতিহ্যবাহী আড়ত, সেই আড়তে কিন্তু এসেছেন। আমরা দেখছি যে ক্রেতা বিক্রেতার হাটডাকে কিন্তু একেবারে কাকডাকা ভোর থেকে কিন্তু এই বাজারটি মুখরিত। এই বাজারটি কিন্তু প্রতিদিনই এইরকম শাকসবজির যে বিভিন্ন এলাকা থেকে আসে এবং সেই সকল শাকসবজি কিন্তু জেলার বিভিন্ন ছোট বড় বাজারে কিনে কিন্তু বিক্রেতারা সরবরাহ করে থাকেন।
বিক্রেতারা যেটি বলছেন যে বৈরী আবহাওয়াও কিন্তু সেই ক্রেতারা তারা আসছেন। আজকের যদি বাজার বলি যে আজকে করলা কিন্তু প্রতি কেজি 36 থেকে 38 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, বেগুন 52 টাকা থেকে 55 টাকা বিক্রি হচ্ছে, বরবটি 24 টাকা, ঢেঁড়স 20 টাকা, গাজর 45 টাকা কেজি বিক্রি হচ্ছে, ঝিঙ্গা 25 টাকা এবং মিষ্টি কুমড়া কিন্তু প্রতি কেজি 28 টাকা বিক্রি হচ্ছে, লাউ প্রতি পিস 30 থেকে 35 টাকা, শসা 30 থেকে 32 টাকা এবং কলা 25 টাকা আলি বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে গেল 3 দিন আগে কিন্তু যেটি কাঁচা মরিচ জেলাও কিন্তু ব্যাপক পরিমাণ, জেলার যে বিস্তীর্ণ চরাঞ্চল সেই চরাঞ্চলে কিন্তু এবার ব্যাপক পরিমাণ কাঁচা মরিচ এবং পেঁয়াজ উৎপাদন হয়েছে। তারপরেও গেল কিন্তু 2-3 দিনের ব্যবধানে সেই মরিচ কিন্তু 25 টাকা থেকে লাফিয়ে একেবারে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ সেটি কিন্তু 16 টাকা বিক্রি হলেও আজকে সেটি 22 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে সেই কাঁচা বাজার কিন্তু যে আসে, সেই আসার যে পরিবহন খরচ, সেই পরিবহন খরচ অনেকটা বেড়েছে এবং পরিবহনের যে তেল, সেই তেলের দাম কিন্তু বৃদ্ধির কারণে এবং তেলের অপর্যাপ্ততার কারণে কিন্তু বিভিন্ন এলাকা থেকে যে আনার যে খরচ, সেই খরচ বৃদ্ধির কারণে এই কাঁচা বাজারের কিন্তু মূল্য কমছে না। ক্রেতারাও যেটি বলছেন যে জেলায় পর্যাপ্ত সেই শাকসবজির চাষাবাদ হয়ে থাকে, হওয়ার পরেও তারা কিন্তু প্রায় 1 সপ্তাহের অধিক সময় থেকে এই বাজার ঊর্ধ্বমুখী, যে কারণে তারা কিন্তু অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। তো এই ছিল গাইবান্ধার পুরাতন বাজার থেকে সবজির বাজারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়। নব উদ্দীপনায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে কলাবন্তী একাডেমির ৮ম যৌথ চিত্রকলা প্রদর্শনী। এতে শিশু নবীন সহ একাডেমির ৬২ জন শিল্পীর ১.৫ শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে। ফেরদৌস লিপির রিপোর্ট। নির্মল প্রকৃতি, গ্রামের দৃশ্য কিংবা রং নিয়ে সৃজনশীলতা, এমন নানা চিন্তা ক্যানভাসে তুলে এনেছেন একদল শিশু কিশোর ও তরুণ। কারো ক্যানভাসে ভেসে উঠেছে চিরাচরিত দৃশ্য, কেউ বা তুলে ধরেছেন জীবনাচরণ, যেখানে রয়েছে রঙের নানা মিশ্রণ ও আলো ছায়ার খেলা। মনোমুগ্ধকর এসব ছবি নিয়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে কলাবন্তী একাডেমির ৮ম যৌথ চিত্রকলা প্রদর্শনী, যেখানে 5 বছর বয়সী শিশুসহ ৬২ জন চিত্রশিল্পী অংশ নিয়েছেন। রং তুলিতে ফুটিয়েছেন নিজস্ব চিন্তা ভাবনা। আমার এক্সিবিশনে আজকে 4টা ছবি আছে। আমি সিনারি অনেক পছন্দ করি, গ্রামের দৃশ্য। আমি সাধারণত ময়ূর, হাতি এই ধরনের জিনিসগুলো আঁকাগুলো বেশি পছন্দ করি। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সোমবার বিকেলে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন সমাজের বিশিষ্টজনেরা। প্রথাগত শিক্ষাটা বাদ দিয়ে একাডেমিক অর্থাৎ ব্যাকরণিক শিক্ষাটাকেই প্রাধান্য দিই। ছবির কোনো মূল্য নেই, ছবির মূল্য আপেক্ষিক। এটাকে কারো দৃষ্টিতে এটা কোটি কোটি টাকা, আবার কারো দৃষ্টিতে ওটা কিছুই না। ছবিটা হচ্ছে প্রতিচ্ছবি। শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী এই চিত্রকলা প্রদর্শনী প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ইরানের দেওয়া যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব এখন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে কোনো চুক্তির মূল শর্ত হবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে দূরে রাখা। এদিকে ইরানের এয়ারলাইন্সের সঙ্গে কাজ করা কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইরানের প্রস্তাব বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী যুদ্ধবন্ধ এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা রয়েছে, তবে পারমাণবিক আলোচনাকে ভবিষ্যতের জন্য স্থগিত রাখার শর্ত দিয়েছে তেহরান। মার্কিন অবস্থান নিয়ে কঠোর বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, যে কোনো চুক্তির মূল শর্ত হবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে দূরে রাখা। একই সঙ্গে
জাতিসংঘে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনায় বলা হচ্ছে অর্থনৈতিক চাপ ও হরমুজ সংকট দ্রুত সমাধানের দিকেই অগ্রাধিকার থাকতে পারে। কিছু বিশ্লেষণে বলা হচ্ছে ট্রাম্পের উপদেষ্টা দল জেডি ভ্যান্স, জ্যারেড কুশনার ও স্টিভ উইটকপ কূটনৈতিকভাবে অনভিজ্ঞ হলেও প্রেসিডেন্টের ঘনিষ্ঠতার কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এদিকে ইরানের এয়ারলাইন্সের সঙ্গে কাজ করা কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্ট বলেছেন, ইরানের বিমান সংস্থাগুলোকে জ্বালানি সরবরাহ, ক্যাটারিং, ল্যান্ডিং ফি বা রক্ষণাবেক্ষণ সহ যে কোনো সেবা দিলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে। তিনি অপারেশন ইকোনমিক ফিউরি নামের একটি পদক্ষেপের কথা উল্লেখ করে জানান, এর আওতায় ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে এবং তৃতীয় পক্ষের যে কোনো প্রতিষ্ঠান যারা ইরানের সঙ্গে ব্যবসা বা সহায়তা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না। এরই মধ্যে চীনের একটি তেল শোধনাগার সহ ইরানি তেল পরিবহনের সঙ্গে যুক্ত 19টি শিপিং কোম্পানির উপর একতরফা নিষেধাজ্ঞা বাড়িয়েছে ওয়াশিংটন। অন্যদিকে রাশিয়া ইরান কূটনৈতিক যোগাযোগও বাড়ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সর্বোচ্চ নেতা খামেনির বার্তা পৌঁছে দেন। পুতিন ইরানের পাশে থাকার আশ্বাস দেন এবং সংকট সমাধানে সহায়তার প্রতিশ্রুতিও দেন। মস্কো জানিয়েছে তারা ওয়াশিংটন তেহরান সংঘাত নিরসনে রাজনৈতিক উদ্যোগে প্রস্তুত। আন্তর্জাতিক পর্যায়েও চাপ ও প্রতিক্রিয়া বাড়ছে। পাকিস্তান জাতিসংঘে সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সরবরাহে বড় সংকট তৈরি হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ হরমুজ ও অন্যান্য প্রণালী কৌশলগত কার্ড হিসেবে উল্লেখ করেছেন। নাদিম মারজান, সময় সংবাদ। কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও মাটিতে চলছে গোলাগুলি। ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে দক্ষিণ লেবাননে নারী সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। পাল্টা ইসরায়েলের কয়েকটি শহরে অবকাঠামো ও সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। নিরাপত্তা ঝুঁকির কারণে উত্তর ইসরায়েলের মাউন্ট মেরনে আয়োজিত বড় ধর্মীয় উৎসব বাতিল করেছে নেতানিয়াহু সরকার। নেতানিয়াহুর দাবি, হিজবুল্লাহর প্রায় 90% অস্ত্র ভান্ডার ধ্বংস হয়ে গেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলার দাবি করেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানায়, বিনোদ জাবইল শহরে বাড়িঘর ভাঙতে থাকা একটি সামরিক বুলডোজার, কান্তারা এলাকায় একটি মেরকাভা ট্যাঙ্ক এবং নাকাউরা এলাকায় ইসরায়েলি সেনাদের 2টি সমাবেশ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এই হামলা নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে দক্ষিণ লেবাননে নারী সহ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতের বেশি। গত 17 এপ্রিল যুদ্ধবিরতি শুরু হলেও হামলা বন্ধ হয়নি। মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত 2521 জন নিহত এবং 7804 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিরাপত্তা ঝুঁকির কারণে উত্তর ইসরায়েলের মাউন্ট মেরনে আয়োজিত বড় ধর্মীয় উৎসব বাতিল করেছে সরকার। প্রায় 1 লাখ মানুষের অংশগ্রহণের কথা থাকলেও হিজবুল্লাহর হামলার শঙ্কায় তা সীমিত আকারে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হিজবুল্লাহর প্রায় 90% অস্ত্র ভান্ডার ধ্বংস হয়ে গেছে। যদিও বিশ্লেষকদের মতে সংগঠনটির কাছে এখনও বিপুল পরিমাণে রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। সেনাপ্রধান এয়াল জামির সতর্ক করে বলেছেন, 2026 সাল জুড়ে একাধিক ফ্রন্টে যুদ্ধ চলতে পারে। আর প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে। নাদিম মারজান, সময় সংবাদ। ন্যাটোর সঙ্গে ট্রাম্পের কূটনৈতিক টানাপোড়েনে নতুন করে আলোচনায় জোটের বার্ষিক শীর্ষ সম্মেলন বন্ধের শঙ্কা। এ নিয়ে জোটের অভ্যন্তরীণ উত্তেজনা বেড়েই চলেছে। নাটকীয়তা কমিয়ে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব দিতে চায় সদস্য দেশগুলো। 2028 সালের সম্মেলন নিয়েই সবচেয়ে বড় অনিশ্চয়তা থেকে গেছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো এখন তাদের শীর্ষ বার্ষিক সম্মেলন আয়োজন বন্ধ বা কমানোর বিষয়টি নিয়ে বিবেচনা করছে বলে একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। বর্তমানে প্রতি বছরই সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধান বৈঠকে সাক্ষাৎ করলেও ভবিষ্যতে এই নিয়ম পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই আলোচনার পেছনে অন্যতম বড় কারণ হিসেবে উঠে এসেছে জোটের ভেতরে চাপ ও রাজনৈতিক উত্তেজনা। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময়কালে যুক্তরাষ্ট্র ও অন্য সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন, প্রতিরক্ষা ব্যয়, সামরিক অভিযান ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বেশ কয়েকবার প্রকাশ্য মতবিরোধ দেখা গেছে। গত কয়েক বছরে ন্যাটো সম্মেলনগুলো প্রায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হয়েছে। ইউরোপীয় দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ দিয়েছেন ট্রাম্প। আবার ইরান ইস্যুতে সামরিক অবস্থান নিয়েও হয়েছে মতবিরোধ। এমনকি কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ন্যাটোর যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়েও প্রশ্ন তোলে, যা জোটের ভেতরে অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে।
সূত্রগুলো বলছে কিছু সদস্য দেশ এখন বার্ষিকের বদলে 2 বছর পরপর সম্মেলনের পক্ষে মত দিচ্ছে। 2028 সালে কোনো শীর্ষ সম্মেলন না করার বিষয়েও আলোচনায় আছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের উপরেই বিষয়টি নির্ভর করছে বলে মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় ট্রাম্প প্রশাসন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে রয়টার্স। প্রতিটি অঙ্গরাজ্যে আলাদা আলাদা চাপ প্রয়োগ করে ভোট ব্যবস্থার উপর নজরদারির চেষ্টা চলছে বলে দাবি করা হয়। ভোটার তথ্য, ভোটিং মেশিন ও রেকর্ডে কেন্দ্রীয় হস্তক্ষেপের ইঙ্গিতও মিলেছে। নভেম্বরের নির্বাচনের আগে অঙ্গরাজ্য বনাম কেন্দ্রে টানাপোড়েন তীব্র আরও হচ্ছে। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচনী ব্যবস্থার উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অন্তত 8টি রাজ্যে তদন্ত, তল্লাশি এবং ভোটার তথ্য ও ভোটিং সিস্টেমে প্রবেশাধিকারের দাবি জানানো হয়। কিছু ক্ষেত্রে নিরাপত্তা সংস্থা পরিচয়ে ভোটার রেকর্ড সংগ্রহের অনুরোধও করা হয়। ওহাইও অঙ্গরাজ্যে একটি বড় উদাহরণে হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা ভোটার তালিকা, ভোটিং ইতিহাস এবং ব্যক্তিগত তথ্য চেয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে কয়েকটি কাউন্টি থেকে তথ্য সংগ্রহ করা হয়। একই ধরনের অনুরোধের মাধ্যমে অন্তত 6টি কাউন্টিতে ভোটার তথ্য সংগ্রহের অভিযোগ ওঠে, যেখানে সংবেদনশীল ব্যক্তিগত তথ্যও অন্তর্ভুক্ত ছিল। কলোরাডো এবং মিসৌরিতে ভোটিং মেশিনে প্রবেশাধিকারের চেষ্টা এবং নির্বাচনী নথি যাচাইয়ের ঘটনাও সামনে আসে। কিছু ক্ষেত্রে ডমিনিয়ন ভোটিং সিস্টেমের মেশিনে অ্যাক্সেস চাওয়া হয়, যা স্থানীয় কর্মকর্তারা আইনগত কারণে প্রত্যাখ্যান করেন। একই সময় বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটির বিভিন্ন ইউনিট ভোটার রোল যাচাই ও তদন্ত বাড়ায়। এই উদ্যোগকে কেন্দ্র করে রাজ্য ও ফেডারেল সরকারের মধ্যে সাংবিধানিক ক্ষমতার লড়াই আরও তীব্র হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্য ভোটার তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে আদালতে শরণাপন্ন হয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে এসব পদক্ষেপের উদ্দেশ্য ভোটার তালিকা থেকে অবৈধ এন্ট্রি ও অননুমোদিত ভোটার চিহ্নিত করা। তাই আসন্ন নির্বাচনের আগে মার্কিন নির্বাচন ব্যবস্থাকে ঘিরে আস্থার সংকট আরও গভীর হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। দিনের পর দিন যুদ্ধবিরতি ভেঙে চলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গেল 24 ঘন্টায় নতুন করে নেতানিয়াহু বাহিনীর হামলায় গাজা উপত্যকায় অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 18 জন। এদিকে প্রায় 61 মিলিয়ন টন ধ্বংসাবশেষ সরাতে কাজ চলছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP। গাজা সিটি সহ উপত্যকার বিভিন্ন এলাকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলা ও গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে 6 জন সরাসরি গুলিতে নিহত এবং ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় উত্তরের বেইতলাহিয়া এবং দক্ষিণের খান ইউনিসেও কয়েকজন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে আর্টিলারি শেলিং ও ভবন ধ্বংসের ঘটনাও ঘটেছে বলে জানা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত 817 জন নিহত এবং 2296 জন আহত হয়েছেন। তবে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করছে। ইসরায়েল অবশ্য এসব ঘটনাকে নিরাপত্তা অভিযান ও চলমান সামরিক কার্যক্রমের অংশ হিসেবে ব্যাখ্যা করে আসছে। নাদিম মারজান, সময় সংবাদ। ট্রাম্পের যুদ্ধ বন্ধের সমঝোতা নিয়ে বক্তব্যের পরেও পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত রাশিয়া আর ইউক্রেন। ওডেসায় রুশ ড্রোন হামলায় আহত হয়েছেন 14 জন। অন্যদিকে রাশিয়া বলছে তাদের নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনীয় হামলায় 2 জন নিহত হয়েছেন। এদিকে কৃষ্ণ সাগর অঞ্চলে তেল ছড়িয়ে পরিবেশগত ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসাতে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে শিশুও রয়েছে। আবাসিক এলাকায় হামলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষ লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ ইউক্রেনের। অন্যদিকে রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেনীয় ড্রোন হামলায় তাদের নিয়ন্ত্রিত এলাকায় কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় একটি পরিবহন ইউনিটে হামলায় একজন কর্মী নিহত হন বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি বেলগরদ অঞ্চলেও একাধিক হতাহতের ঘটনা ঘটে। দুই পক্ষই কৃষ্ণ সাগর অঞ্চলে তেল ছড়িয়ে পড়ার ঘটনা নিশ্চিত করেছে। রাশিয়ার তুয়াপসে এলাকায় ড্রোন হামলার পর হাজার হাজার ঘনমিটার দূষিত মাটি অপসারণ করা হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে ইউক্রেনের চোরানোমার্স বন্দরের কাছেও তেল ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এতে পরিবেশগত ঝুঁকি আরও বেড়েছে।
রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের সুমি ও দোনেৎস্ক অঞ্চলের কিছু বসতি নিয়ন্ত্রণে নিয়েছে, তবে যুদ্ধের এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সময় উভয় দেশই একে অপরের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে, যা চলমান যুদ্ধকে আরো জটিল ও দীর্ঘস্থায়ী করে তুলছে বলে মত বিশ্লেষকদের। নাদিম মারজান, সময় সংবাদ। আফগানিস্তানে পাকিস্তানের মর্টার ও রকেট হামলায় 4 জন নিহত হয়েছেন বলে অভিযোগ তালেবান সরকারের। আহত হয়েছেন আরও 70 জন। সোমবার দেশটির কুনার প্রদেশের আসাদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। যদিও ইসলামাবাদের দাবি তারা শুধু সন্ত্রাসী স্থাপনায় হামলা চালিয়েছে। নতুন করে হামলায় ঝুঁকিতে পড়েছে চীনের মধ্যস্থতায় চলা শান্তি প্রক্রিয়া। তালেবান সরকারের অভিযোগ, সোমবার পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের কুনার প্রদেশের আসাদাবাদ এলাকায় মর্টার ও রকেট হামলা চালায়। আবাসিক এলাকা এবং সৈয়দ জামাল উদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। হঠাৎ হামলায় সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ। আহতদের মধ্যে নারী, শিশু এবং প্রায় 30 জন শিক্ষার্থী রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। বেসামরিক মানুষের উপর হামলার অভিযোগ পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। তালেবান সরকারের উপমুখপাত্র একে অমার্জনীয় যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দেন। তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এসব অভিযোগকে প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে। ইসলামাবাদের দাবি তারা শুধু সন্ত্রাসী স্থাপনায় হামলা চালিয়েছে। দেশটির দাবি তারা যখনই আফগান ভূখণ্ডে হামলা চালায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই চালানো হয় এবং তার পূর্ণ দায় স্বীকার করে। দুই দেশের মধ্যে উত্তেজনার পটভূমিতে গত ফেব্রুয়ারিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যখন পাকিস্তান আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালায়। গত মাসে কাবুলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে হামলায় 400 জন নিহতের দাবি করে তালেবান। যদিও জাতিসংঘ সহায়তা মিশন আফগানিস্তানে নিহতের সংখ্যা 143 বলে জানায়। এই অবস্থায় চীনের মধ্যস্থতায় উরুমকিতে শান্তি আলোচনা চলছিল, তবে নতুন করে হামলার ঘটনায় সেই নাজুক সমঝোতা ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। টানা 45 দিন ধরে চলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের শেষ হলো প্রচারণা। শেষ মুহূর্ত পর্যন্ত বিজেপি, তৃণমূল, বাম ও কংগ্রেস সব রাজনৈতিক দলের প্রার্থীরাই যে যার মতো করে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। এদিকে ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি থাকতেই রাজ্যটির বিভিন্ন জেলায় রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। প্রচারের শেষ ঘন্টা বাজার আগেই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বামফ্রন্ট ও কংগ্রেস নেতারা যে যার মতো করে ভোটারদের মন জয় দিয়েছেন নানা রকম প্রতিশ্রুতি। টানা 3 দিন ধরে কলকাতা ও এর আশেপাশের জেলাগুলোতে প্রচার সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ব্যারাকপুরের জগদ্দলে বক্তব্য রাখতে গিয়ে প্রতিপক্ষ তৃণমূলকে নিজের স্বভাবসুলভ ভাষায় এক হাতে নিয়েছেন মোদী। इन्होंने सेना, संवैधानिक संस्थाएं सबको गालियां दी। टीएमसी ने बंगाल के लोगों को धमकियां दी, गुंडागर्दी की भाषा में उनसे बात की। প্রথম দফার নির্বাচন সুষ্ঠু হলেও দ্বিতীয় দফার ভোটের মাত্র কয়েক ঘন্টা আগে হাওড়ার আরামবাগে তৃণমূল কংগ্রেসের এক মহিলা সংসদ সদস্যের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া কলকাতার অদূরে ব্যারাকপুরের জগদ্দল থানার সামনে সংঘর্ষে জড়ায় বিজেপি তৃণমূলের সমর্থকরা। বাঁশ দিয়ে তার গাড়ির কাঁচ থেঁতলে ভেঙে দিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় চোট লেগেছে। খেলা যখন আজকে ওরা শুরু করেছে মিতালির উপর আক্রমণ করে, ফিনিশিংটা আমি করব, শেষটা আমি করব 4 তারিখ। বৃহস্পতিবার রাজধানী কলকাতা ও এর আশেপাশের 7 জেলার 142 বিধানসভা কেন্দ্রের ভোট হবে। প্রায় 2.5 লাখ কেন্দ্রীয় বাহিনী ভোটের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাঙালিরা। স্থানীয় সময় রোববার দিনব্যাপী নানা আয়োজনে বাংলা নববর্ষকে নতুন 1433 বঙ্গাব্দকে বরণ করে নেয় প্রবাসীরা। লস্কর আল মামুনের রিপোর্ট। অতীত ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় আনন্দঘন পরিবেশে যুক্তরাষ্ট্রের মাটিতে বাঙালির সার্বজনীন উৎসব বর্ষবরণের আয়োজনে নিজেদের সামিল করেন প্রবাসী বাঙালিরা।
ভোরের আলো ফুটতেই ক্যালিফোর্নিয়ার ব্লুমফিল্ডে প্রাতরাশ আর মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। এই আনন্দে মেতে ওঠেন বাঙালি নারী পুরুষ শিশু সহ সবাই। বর্ষবরণ উৎসবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে আজকে ক্যালিফোর্নিয়াবাসীর পক্ষ থেকে শুভ নববর্ষ উদযাপনের আয়োজন করেছি। বাংলার এই নতুন বছরকে সবার মাঝে নিয়ে আসার জন্য আমরা আজকে নতুন সাজে সেজেছি। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি আমাদের নতুন প্রজন্মকে আমাদের শিকড়ের কথা জানানোর জন্য তারা যেন এটা লালন করে, তারা যেন ধারণ করে, লালন করে, পালন করে, তাদেরকে শেখানোর জন্য আমরা এই অনুষ্ঠান করে থাকি। দিনভর চিত্রাঙ্কন, খেলাধুলা, পুরস্কার বিতরণ, প্রীতিভোজ আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় প্রবাসী বাঙালিদের বর্ষবরণ। ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী কিছুটা দেরিতে হলেও বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, চেরিটোস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বল বয় থেকে ফিউচার স্টার্স, তামিম ইকবালের হাত ধরে ফিরল হারানো ঐতিহ্য। সাগরপাড়ের স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ 21 বছর পর আবারও মাঠে নিয়মিত দেখা গেল এই পুরনো রীতি। দীর্ঘদিন পর হলেও তামিম ইকবালের এই উদ্যোগে খুশি খুদে ক্রিকেটাররা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। 2004-05 সালের পর থেকে বাংলাদেশের ক্রিকেট বল বয়ের সংস্কৃতি হারিয়ে যায় বললেই চলে। দীর্ঘ বিরতির পর মাঠে আবারও ফিরেছে সংস্কৃতি। বাউন্ডারির বাইরে একদল কিশোর কিশোরী অপেক্ষায়। ব্যাটারদের মারা 4 ছক্কার বলটি কখন আসবে সেই অপেক্ষায় তারা। বল বাউন্ডারি পার হতেই সেটা ফিরিয়ে দেবেন ফিল্ডিং দলকে। এই কাজটা যারা করতেন তাদের বলা হয় বল বয়। এই দৃশ্যটা একটা সময় দেখা গেলেও এতদিন সেটা মরীচিকা ছিল। সাগরপাড়ের স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20 ম্যাচ থেকে আবারও সেই দৃশ্য দেখা গেল মাঠে। তবে নামটা একটু পরিবর্তন হয়ে বল বয় নয়, বাউন্ডারির বাইরে থেকে বল দেওয়ার কাজটা যারা করবেন তাদের ডাকা হবে ফিউচার স্টার্স বলে। দীর্ঘদিন পর হলেও লোকাল বয় খ্যাত তামিম ইকবালের এ উদ্যোগে খুশি খুদে ক্রিকেটাররা। নিজের চোখের সামনে নিজের আইডলকে দেখা, এটা তো অনেক কিছু। এখন নিজের চোখের সামনে যখন দেখবো তখন ওর সাথে কথাবার্তা বলবো, জিজ্ঞাসাবাদ করবো, খেলার সম্পর্কে জানতে চাইবো। তামিম ইকবালের এই উদ্যোগটা আমার খুব পছন্দ হয়েছে। আমাদেরকে এখানে একটা বড় জায়গায় সুযোগ দিয়েছে, প্লেয়ারদেরকে দেখতে পারবো সামনের থেকে। লিটন দাস আর মুস্তাফিজ তো নাই, ওনাকে দেখলে আমার থেকে আর একটু ভালো লাগতো। সামনে থেকে নিজের আইডলকে দেখতে পারবো, অনেক ভালো লাগবে। কোন প্লেয়ারকে দেখে মানে টিপস নেবেন এরকম চিন্তা আপনার? অবশ্যই লিটন দাস। আমার অনেক ভালো লাগতেছে, এখানে বল করে অনেক কিছু শিখতে পারতেছি, প্লাস একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলার বল করতে আমাকে অনেক খুশি লাগতেছে। লাইফে প্রথম সামনাসামনি ক্রিকেট দেখছি, ভালো লাগে। কেন ফিউচার স্টার্স নামে ডাকা হবে সেটার ব্যাখ্যা দিয়েছেন পুনরায় এই সংস্কৃতি চালু করার কারিগর তামিম ইকবাল। খেলা শুরু হওয়ার আগে নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে এক ফিউচার স্টার্সের ছবি পোস্ট করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রধান। সেখানে তিনি বলেন, ব্যক্তিগতভাবে বল বয় শব্দটা তার কখনোই ভালো লাগতো না। ওরাই ক্রিকেটের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ফিউচার স্টার্স। সর্বকালের অন্যতম সেরা ব্যাটার সচিন টেন্ডুলকার থেকে শুরু করে তামিম নিজেও বল বয় ছিলেন। 21 বছর পর চট্টগ্রামে সেই সংস্কৃতি পুনরায় চালু হলো বাংলাদেশ নিউজিল্যান্ড খেলার মধ্য দিয়ে। কাছ থেকে তারকাদের দেখে নিশ্চয় খুদেরাও মনে স্বপ্ন বুনবে একদিন বিশ্বমঞ্চ মাতানোর। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুর্দশা কাটিয়ে উঠতে আগ্রাসী ঢঙে খেলতে চায় বাংলাদেশ। সেজন্য বেশ কিছু পজিশনে দলকে নিয়ে কাটাছেঁড়া করছেন নির্বাচকরা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই তানজিদ তামিমকে লঙ্গার ফরম্যাটে ডাকা হয়েছে, আর বিকল্প উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয়েছে অমিত হাসানকে। পেস বোলিং ইউনিটের ওপর বাড়তি আস্থা নির্বাচক প্যানেলের। তাসকিন আহমেদ তাদের দৃষ্টিতে অটো চয়েস, আর এবাদত হোসেন উইকেট টেকার বোলার, তবে ফুল ফিট না হওয়ায় পাকিস্তান সিরিজে নেই হাসান মাহমুদ। এদিকে বাদ পড়া ক্রিকেটারদের সঙ্গেও কথা বলবেন সিলেক্টররা।
মডার্ন ডে ক্রিকেটে বসে থাকার সুযোগ নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের মাঝেই আলোচনায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দল ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি আলোচনা অমিত হাসান ও তানজিদ তামিমের ডাক পাওয়া নিয়ে। যে কোনো ফরম্যাটে এই প্রথম জাতীয় দলে অমিত, আর রঙিন পোশাকের নিয়মিত মুখ তানজিদ সাদা পোশাকের টিমে প্রথমবার। তাদের ওপর অগাধ আস্থা নির্বাচকদের। অমিত দলে এসেছে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে। হি ইজ এ কনসিস্টেন্ট পারফর্মার। হি প্রুভড হিমসেলফ। আমি বলবো যে হি সিলেক্ট হিমসেলফ। নতুন ওপেনার কিন্তু আমরা নিয়েছি যে এই দলে, সেটা কিন্তু একটা অনেকটা পরিকল্পনার অংশ। ইটস নট দ্যাট যে এখনই শুরু হবে, বাট এটা লং টার্ম পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু এসছে। ওয়ানডে টি-20-র পর টেস্টেও জায়গা হারিয়েছেন জাকের আলী। লঙ্গার ফরম্যাটের নিয়মিত সদস্য হয়ে ওঠা খালেদ আহমেদকেও রাখা হয়নি এই সিরিজে। নেই হাসান মাহমুদ ও হাসান মুরাদও। দীর্ঘ ইনজুরি কাটিয়ে গত বছরের মাঝামাঝি জাতীয় দলে ফেরায় এবাদত হোসেন জায়গা ধরে রেখেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20-তে বিশ্রামে রাখা হলেও পাকিস্তান সিরিজে লাইমলাইটে তাসকিন আহমেদ। তাসকিন লাইক অটোমেটিক চয়েস। তাসকিন, রানা, আমরা শরীফুলকে একটু দেখতে চাই, বিকজ আই থিঙ্ক হি ইজ অলসো গুড অ্যাসেট। আলোচনাটা বেশি হয়েছে খালেদ আর এবাদতকে নেই, বাট এবাদত ইজ মোর অফ উইকেটিং অপশনস, তো আমরা ওই দিকে গিয়েছি। হাসান মাহমুদ নট অ্যাভেলেবল ফর দিস টেস্ট সিরিজ বিকজ হি ইজ রিকভারিং। হাসান মুরাদ বোল্ড ভেরি ওয়েল লাস্ট সিরিজে, বাট লুকিং অ্যাট দ্য পাকিস্তান টিম, যেখানে আমরা দেখেছি এখানে লেফট হ্যান্ডি ব্যাটসম্যানদের আধিক্য একটু বেশি টপারের। জাকির আলীর সাথে কথা বলেছি, খালেদের সাথে আমার ফোনে কথা হয়েছে। আমি ওদেরকে যাওয়ার পরে আমি সামনাসামনি বলবো। সীমিত ওভারে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েও রয়েছে পরিকল্পনা। রিশাদ আই থিঙ্ক ইজ প্রুভিং হিমসেলফ ডে বাই ডে। এখন যদি রিশাদকে যখন একদম প্রথম দেখেছি আর এখন দেখছি, বোলিং স্টাইলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। আই থিঙ্ক ইজ রেডি রিশাদ টেস্ট ম্যাচের জন্য। সো ভবিষ্যতে যদি আমরা এরকম প্ল্যান তো অবশ্যই আছে ওকে নিয়ে। এত সব পরিবর্তন মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপে উন্নতির লক্ষ্যেই। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ যতগুলি খেলেছি, ঠিক গর্ব করে বলতে পারবো না যে আমরা এই বছরটা খুব ভালো খেলেছি। একটু যেন এগোতে পারি, আর নিজেদেরকে একটু উপরের দিকে নিয়ে আসতে পারি। তো আমরা ডিফারেন্ট ফরম্যাটে ক্রিকেটও খেলতে পারি, কারণ আমরা এক ধরনের ক্রিকেট খেলে আসছি, একটু অ্যাটাকিং ক্রিকেটের দিকে আমরা যেতে পারি। টেস্ট সিরিজ খেলতে কদিন পরই বাংলাদেশে আসবে পাকিস্তান দল। 8 মে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট, সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু 16 মে। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশ শ্রীলঙ্কা নারী টি-20 সিরিজের খবর। ওয়ানডে সিরিজ হারের ব্যর্থতা ভুলে এবার টি-20 মিশনে নামছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। অভিন্ন লক্ষ্য লঙ্কানদেরও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ দুপুর 1:30টায়। সিলেট থেকে নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। সকাল থেকেই সিলেটে মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি। তাই লাক্কারতুরায় মূল মাঠে ট্রফি উন্মোচনের বদলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ডের ইনডোরে এই আনুষ্ঠানিকতা সারেন 2 অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং চামারি আতাপাত্তু। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। প্রথমবারের সুযোগ পেয়েছেন ওপেনার শারমিন সুলতানা। ওয়ানডে সিরিজ ভালো না কাটলেও টি-20তে এবার ঘুরে দাঁড়াতে চায় লাল সবুজ। ওডিআই ফার্স্ট ম্যাচটা জেতার পরে কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা ম্যাসিভ অপরচুনিটি ছিল সিরিজটা নিয়ে নেওয়ার, বাট আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি লাস্ট 2টা ম্যাচে। সো সেদিক থেকে দেখেন এটা আমাদের জন্য আরেকটা অপরচুনিটি বলবো যে দল হিসেবে কামব্যাক করার। আসছে জুনে নারী বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ, তাই শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটিকে ক্রিকেটাররা দেখছেন প্রস্তুতির অংশ হিসেবে। এর আগে নেপালে নারী বিশ্বকাপ বাছাই ছিল এই ফরম্যাটে জ্যোতিদের খেলা শেষ ম্যাচ। ডেফিনেটলি নিজের দেশে খেলা প্লাস হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে সিরিজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমাদের টিম হিসেবে আসলে আমরা কতটুকু প্রিপেয়ার ওয়ার্ল্ড কাপের জন্য সেটা জানার জন্য আসলে এই ম্যাচগুলো আসলে হওয়াটা অনেক বেশি জরুরি। এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। সেই ধারাবাহিকতা তারা রাখতে চায় টি-20তেও। বাংলাদেশের মতো লঙ্কানদেরও লক্ষ্য এই সিরিজ দিয়ে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেয়া। আবহাওয়ার উপর আমাদের কারো হাত নেই, তবে আমরা চাই ম্যাচটা হোক, কারণ বিশ্বকাপের আগে আমাদেরও প্রস্তুতি সারতে হবে। সিলেটে দারুণ ব্যাটিং ট্র্যাক, আমাদের দল দারুণ একটা সিরিজ কাটিয়েছে। আমরা আশা করব সেই ধারাবাহিকতা এখানেও ধরে রাখতে। 3 ম্যাচ সিরিজের বাকি 2টি টি-20 মাঠে গড়াবে যথাক্রমে 30 এপ্রিল ও 2 মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। জৌলুস হারিয়ে নামমাত্র চলছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতি। টুর্নামেন্ট শুরুর 1 সপ্তাহেরও কম সময় বাকি, অথচ প্রস্তুতি শুরু করেনি বেশিরভাগ ক্লাব।
অবনমন না থাকায় প্রতিদ্বন্দ্বিতার আভাস নেই, শঙ্কা আছে বৃষ্টি বাগড়ার। তবে বাকিদের তুলনায় কিছুটা গোছানো মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জ। শিরোপায় চোখে ক্রিকেটারদের। অনিশ্চয়তা দূরে ঠেলে মাঠে গড়ানোর অপেক্ষায় ঢাকা প্রিমিয়ার লিগ। বাকি আছে এক সপ্তাহেরও কম, তবে উত্তাপ নেই ক্রিকেট পাড়ায়। প্রমোশন কিংবা রেলিগেশন না থাকায় ক্লাবগুলোর মাঝেও আগ্রহ কম, আছে পেশাদারিত্বের অভাব। এই যেমন মোহামেডান আসরের সবথেকে তারকাবহুল দল গড়লেও প্র্যাকটিস কিট এখনো বুঝে পাননি ক্রিকেটাররা। একই অবস্থা আরেক ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের। একাডেমি মাঠের অনুশীলন দেখে দল চিনার উপায় নেই। মোহামেডানের সামনে চ্যালেঞ্জ দীর্ঘ 17 বছরের ট্রফি খরা কাটানোর। শেষবার কবে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল তা মনে নেই দলটার খেলোয়াড় এনামুল হক বিজয়েরই। তবুও স্কোয়াড আত্মবিশ্বাস যোগাচ্ছে, চোখ আরাধ্যের শিরোপায়। আমার মনে পড়ছে না যে দেখেছি। আসলে তো আমরা অনেক সময় ভুলেও যাই। অবশ্যই তারা হয়তো বা চ্যাম্পিয়ন হয়েছে, বাট আমি মনে করতে পারছি না। নতুন মাঠে খেলা হচ্ছে, সেই মাঠগুলো অনেক সময় একটা হাড্ডাহাড্ডি ব্যাপার হতে পারে, যেহেতু সবার কাছেই খুব নতুন। এছাড়া আমার মনে হয় টিম যদি তাদের শতভাগ দিয়ে খেলতে পারে, যে কোয়ালিটি প্লেয়ার আমাদের টিমে আছে, আমার মনে হয় শিরোপা আমাদের এবার ঘরে আসতে পারে। সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েও তামিমের অনুরোধে ফিরে এসেছে রূপগঞ্জ। শেষ মুহূর্তে দল গোছানোয় হাতছাড়া হয়েছে অনেক বড় নাম। তবুও মাঠের প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না ক্লাবটা। মাথা ব্যথা কেবল জাতীয় দলের সূচি। পাকিস্তান টেস্টের কারণে প্রথম কয়েকটা ম্যাচে পাওয়া যাবে না মিরাজ জয়দের সার্ভিস। ভালো কয়েকজন প্লেয়ার আছে, ওরা যদি ভালো পারফর্ম করে তাহলে হয়তো অতটা মিস করবে না আমাদের। আশা করি যে ওরা ভালো খেলুক। আমরা যখন আসবো টেস্ট শেষ করে তখন আমরা চেষ্টা করবো যে আমাদের ভালো করার। আমাদের মোটামুটি খুব ভালো ব্যালেন্স টিম আছে। নাসুম ভাই আছে, তারপর শেখ মেহেদি ভাই আছে, ওনারা হয়তো টি20 সিরিজ শেষে জয়েন করবে। আমি বলবো খুব ভালো ব্যালেন্স টিম আছে। ভেন্যু আর সূচি এখনো চূড়ান্ত করতে পারেনি নীতি নির্ধারকরা। 4 মে শুরু এবারের আসর, তবে বৃষ্টি বাগড়া চোখ রাঙানি দিচ্ছে। যদিও রিজার্ভ ডে দেখা যাবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে এবার বাগি কার বানাতে চান নিজস্ব পদ্ধতিতে গোকার্ট বানিয়ে সারা ফেলা রিজওয়ান রশিদ। ভবিষ্যতে বাণিজ্যিকভাবেও গোকার্ট বানানোরও পরিকল্পনা আছে তরুণ এই উদ্ভাবকের। সেই সঙ্গে তারেক রহমানের নির্দেশনায় নিজের বানানো গোকার্টকে আরও আধুনিক করতে চান রিজওয়ান রশিদ। নিজস্ব পদ্ধতিতে গোকার্ট বানানো থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত রিজওয়ানের এই জার্নির বিস্তারিত জানাবেন রিপোর্টার ফাহিম ইসলাম। এইচএসসি পরীক্ষার পর যখন পরিবার থেকে রেজওয়ান রশিদকে বাইক কিনে দেওয়ার কথা হয়, তখন তার স্বপ্ন ছিল 4 চাকায়। আর্থিক সীমাবদ্ধতার কারণে 4 চাকার কেনা হলো না। নিজেই বসে পড়লেন 4 চাকা বানানোর। সেখান থেকেই এই গোকার্ট তিনি নিজ উদ্যোগে বানালেন। সেই বানানোর ভিডিও কিংবা তার গোকার্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নজরে আসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখান থেকেই তিনি যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আমাদের সঙ্গে আছেন রেজওয়ান রশিদ। আজ তার কাছে শুনবো তার এই গোকার্ট বানানো থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যাওয়ার পুরো যাত্রাটা। প্রথমে জানতে চাইবো, এই গোকার্ট বানানোর যে উদ্যোগটা, সেই উদ্যোগটা আপনার কাছে প্রথম কীভাবে আসে? প্রথমবার আসছিল হচ্ছে ছোটোবেলায়, একদম ছোটোবেলায় একটা গাড়ি ইউটিউবে দেখছিলাম, ওটা গোকার্ট ছিল। ওটাতে হচ্ছে আপনার ড্রিল মেশিনের ইঞ্জিন, মানে ড্রিল মেশিনটার ইঞ্জিন হিসেবে ইউজ করছে। তো ওইটা হইতেছে ছোটোবেলায় উদ্যোগ নিয়েছি, খুব একটা ভালো আউটপুট আসে নাই। ভিক্ষা করা যে খেলনা গাড়িগুলো থাকে সেই রকম একটা আউটপুট আসছে। গোকার্ট চালালাম, চালানোর পর মনে হলো এটা অনেক বেশি টাকা চাইতেছে। 100 ফিটে 1000 টাকা, একটু বেশি লাগছে আমার কাছে। তো ভাবলাম এটা তো আহামরি কঠিন কিছু নাই, জিনিসপাতি দেখে চিনতেছি। চায়না থেকে চাকাগুলো আনাইলাম, আনানোর পর দেশি কাজ করা শুরু করলাম। আপনার কাছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিভাবে যোগাযোগ করা হয়? আমাকে 4-5 জন ফোন দিছিল, তো তারা অ্যাসিস্ট্যান্ট ছিল। প্রথম যিনি ফোন দিয়েছে আমি ভাবছি ফেক কল, দ্বিতীয়বার কল দিল, দ্বিতীয়বারও ফেক মনে করলাম। 3-4বার কল আসার পর যখন বুঝলাম যে আমাদেরকে সরাসরি কার্যালয়তেই ডাকতেছে, তখন মনে করলাম যে আসলেই তারেক রহমান দেখছে, তিনি দেখতে চাইতেছে। তারেক রহমানের কাছে যখন এই গোকার্টটা নিয়ে গেলেন, তিনি দেখলেন, আপনার গোকার্টটি চালালেন, এবং কি তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? তারেক রহমান যখন দেখতে চাইছে, এটা তো আমি প্রিপেয়ার ছিলাম, দেখে হয়তো আমাকে কোনো একটা অ্যাওয়ার্ড দিবে বা কিছু একটা দিবে। বাট উনি আমাকে বললো চালাইতে, আমি চালাই দেখাইলাম, খুব সুন্দর মতো চললো, ঘুরে আসলাম। ওটা থেকে ঘুরে আসার পরে তারেক রহমান যখন এটার কাছে গেল, কাছে যায়
বসে পড়ছে, বললো আমি চালাবো। তখন হচ্ছে ইঞ্জিন স্টার্ট করে দিলাম, ওনাকে কিছু বোঝানো লাগে নাই, অ্যাক্সিলারেটর ব্রেক, উনি আমার চালানো, আমি যেভাবে একটা গোকার্ট দেখে একটা গোকার্ট বানাই ফেলছি, তিনি আমার চালানো দেখে আমার চালানো বুঝে গেছে এটা কীভাবে চালাতে হয়। সো ওনার মধ্যেও কিছু কিছু জিনিস আমাকে বলছে যে কিছু কিছু কাজ আছে, বলছে যে টাইরডগুলো একটু লুজ আছে, আসলেই লুজ আছে। সে বললো ক্যাম্বার ক্যাস্টার, বলছে চাকাগুলো একটু বেঁকানো, এটা কি ইন্টেনশনালি নাকি আনইন্টেনশনালি। আমি তাকে বললাম যে হ্যাঁ এটা আমি ইন্টেনশনালি ব্যাকে রাখছি, যাতে চাকাগুলো এক সাইড ক্ষয় হয়, যখন এই বেশি ক্ষয় হয়ে যাবে চাকাগুলো একটু ঘুরে দেবো, তখন ওই সাইডটা ক্ষয় হবে, লং লাস্টিং বাড়বে। তখন বললো আচ্ছা বুদ্ধিটা ভালো দিচ্ছে। পরে উনি বললো যে কোনো কিছু চাওয়া পাওয়া যদি সরকারের কাছে থাকে, তখন নার্ভাসনেসের কারণে ঠিকমতো বলতে পারি নাই, বলছি যে জানাবো। তো সব কিছু কন্ট্যাক্ট দিচ্ছে। কবে বাংলাদেশে করার ইচ্ছা, এই গোকার্টটাকে বাংলাদেশে একটা কালচার হিসেবে শুরু করতে চাই, যেখানে ফরেনাররা এসে এটা চালাবে। প্রধানমন্ত্রী স্যার যদি আমাকে হেল্প করে তাহলে ভালো, আমি এই কালচারটা শুরু করতে চাই। এই কালচারটা শুরু করতে বেশি টাকা লাগবে না, একটা প্রাডোর অর্ধেক টাকা হইলেই যথেষ্ট। ধন্যবাদ রিজওয়ান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম রিজওয়ান রশিদের সঙ্গে, যিনি আসলে এই গোকার্টটা বানিয়ে সারা ফেলে দিয়েছেন, যা পৌঁছে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও। সেখানে তিনি এই গোকার্টটা চালিয়েছেন এবং দেখেছেন, এবং কি রিজওয়ানকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 5 জুন সান মারিনোর ম্যাচ সামনে রেখে 24 মে থেকে শুরু হতে পারে জাতীয় দলের অনুশীলন। এদিকে মাল্টিপের 4 জাতীয় টুর্নামেন্টের জন্য অলিম্পিক দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মারুফুল হক। সেই সঙ্গে আগামী বুধবার অলিম্পিক দলের ফুটবলার বাছাইয়ের জন্য আরও একটি সভা করবে টিম ম্যানেজমেন্ট। 23 অলিম্পিক হিসেবে যাব, হ্যাঁ। তো কোচিং স্টাফ সহ আমরা যে টেকনিক্যাল টিম, আমরা পরশু দিন জিনিসটা প্লেয়ার টিলের সব সিলেকশনটা ফাইনাল একটা মোটামুটি ডিসকাস করব। আপাতত কোচ হিসাবে আমাদের সাথে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে, যদি ইনশাল্লাহ সবচেয়ে থেকে মারুফ ভাই আমাদের সাথে যাবে, আশা করি আমাদের সাথে কথা হয়েছে, হ্যাঁ। মারুফ ভাই সহ এসে পরশু দিন আমি, মারুফ ভাই, টিটু ভাই, আমরা সবাই বসে প্লেয়ারের ব্যাপারটা একটা ডিসিশন নিব আর কি, কীভাবে কী করা যায়। ভোলার তজুমুদ্দিন উপজেলার 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠান প্রধানদের কাছে ক্রীড়া সামগ্রী তুলে দেন ভোলার জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান। শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 2 শতাধিক স্কুল ও মাদ্রাসায় ফুটবল, লুডো, দাবা ও ক্রিকেট খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইনের বিভিন্ন নেতিবাচক কার্যক্রম থেকে শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। এর মাধ্যমে শিশুদের শরীর ও মনের বিকাশ ঘটবে বলে আশা উপজেলা প্রশাসনের। এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নে বাধা দেওয়ার অপচেষ্টায় স্বাধীনতা বিরোধীরা, ষড়যন্ত্রকারীদের থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি। ফরিদপুরে নিজের দাদি ও ফুপুকে কুপিয়ে হত্যা যুবকের, বাঁচাতে গিয়ে প্রতিবেশী নিহত, আহত আরও একজন। জানা যায়নি হত্যাকাণ্ডের কারণ, অভিযুক্ত পলাতক। নতুন মাইল ফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিকেলে প্রথম ইউনিটের ফুয়েল লোডিং কার্যক্রম শুরু। 2027 সালে পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা। কোনো ট্রেন দাঁড়ায় না বিদায় এখানে কোনো টিকিটও দেয় না, ওরা কোনো কাজে আসে না, কোনো উপকারী আমাকে হইতেছে না। গাজীপুরের শত কোটি টাকায় বানানো স্টেশনে থামে মাত্র একটি ট্রেন, বরাদ্দ 22টি টিকিট। রেল স্টেশন যেন কর্মীদের বসতবাড়ি, অবকাঠামোগত ত্রুটি কারণ বলছে কর্তৃপক্ষ। এবং পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, রাশিয়ার সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ। তেহরানের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প, জানালো হোয়াইট হাউস। এই ছিল ভোরের সময়ের পর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন মেজবাউল আলিফ। ধন্যবাদ যশোয়া। সকালে সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।
নতুন মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিকেলে প্রথম ইউনিটের ফুয়েল লোডিং কার্যক্রম শুরু। 2027 সালে পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা। কোনো ট্রেন দাঁড়ায় না বিদায় এখানে কোনো টিকিটও দেয় না ওরা। কোনো কাজে আসে না, কোনো উপকারী আমাকে হইতেছে না। গাজীপুরের শত কোটি টাকায় বানানো স্টেশনে থামে মাত্র একটি ট্রেন, বরাদ্দ 22টি টিকিট। রেল স্টেশন যেন কর্মীদের বসতবাড়ি, অবকাঠামোগত ত্রুটি কারণ বলছে কর্তৃপক্ষ। ফরিদপুরে নিজের দাদি ও ফুফুকে কুপিয়ে হত্যার যুবকের, বাঁচাতে গিয়ে প্রতিবেশী নিহত, আহত আরও একজন। জানা যায়নি হত্যাকাণ্ডের কারণ, অভিযুক্ত আকাশ আটক। ওই পাশের নদীতে ছেড়ে দেয়, তো ওটা ভাসতে ভাসতে এই পাশে অনেক সময় আসে। ভবঘুরে শিশুদের 100-200 টাকা দিলে খুব সহজেই ওরা নিয়ে আসে। নজরদারির পরও উত্তরের সীমান্তগুলোয় ঠেকানো যাচ্ছে না মাদক চোরাচালান। 7 জেলায় মাদক পরিবহনে অন্তত 37টি রুট ব্যবহার, মানুষের হাতে পৌঁছাচ্ছে নিত্য নতুন উপায়ে। এবং পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, রাশিয়ার সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ। তেহরানের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছে ট্রাম্প, জানালো হোয়াইট হাউস। সকালের সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ।